আসসালামু আলাইকুম। একটু কমেন্ট করে জানান যে আপনারা শুনতে পাচ্ছেন কিনা। হ্যাঁ, আমরা এক্সাক্ট 9টায় শুরু করে দিব। অনেকে হয়তো অ্যানাউন্সমেন্ট পায় নাই, অনেকে 10টা ভাবছে। তো আমাদের আজকের প্রথম ক্লাস যেহেতু এটা 9টাতে হবে, আর পরবর্তী ক্লাসেরটা আমরা জানিয়ে দেবো আর কি। 10টা অনেক লেট হয়ে যায়, তো সম্ভবত 8টা বা 9টাতেই থাকবে। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। তো যারা জয়েন দিচ্ছে জয়েন দিক, আমরা শুরু করি। যেহেতু রেকর্ডিংটা থাকবে, পরে দেখার সুযোগ আছে। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে করতে হবে, যেহেতু এখানে ভয়েস অপশন নাই। তো হ্যাঁ, তিতুমির, তোমার তো 22 ব্যাচ, যারা 22 ব্যাচ, তিতুমির 22 ব্যাচের। তো যারা 22 ব্যাচ তাদের আসলে এখানে কোনো দরকার নাই, তারা পড়াশোনা করতে পারো। ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা আছে, ইংরেজি দ্বিতীয় পত্র আজকে না পড়লে আজকে ফিজিক্স পড়ে আগে রাখতে পারো, কারণ তোমাদের ফিজিক্সের আগে কোন দিন সময় কম। তো ফিজিক্স সেকেন্ড বা ফিজিক্স ফার্স্টের কিছু পড়ে কালকের জন্য ইংরেজির জন্য সময় রাখতে পারো, যারা 22 ব্যাচ। আমাদের গ্রুপে 22 ব্যাচ বেশি তো। হ্যাঁ, তো 9টা বেজে গেছে অলরেডি, তো আমরা শুরু করব। আর কয়েকজন আসুক। 9টা 5-এ শুরু করি। আজ অনেকে জানে না আর কি, আজকে ফার্স্ট ক্লাস, তো আমাদের তো অ্যানাউন্সমেন্ট ছিল 10টা থেকে। তো যেহেতু ফার্স্ট ক্লাস, তো 5 মিনিট দেরি করে শুরু করি। তো আমাদের এই অধ্যায়টা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মানে তোমাদের যেটা চ্যাপ্টার 5। তো এই ফাঁকে দু একটা কথা বলি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কেন গুরুত্বপূর্ণ, আর আমার এই লেকচার প্ল্যানটা আসলে কিভাবে সাজানো। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা হচ্ছে গুরুত্বপূর্ণ, হচ্ছে শুধু তোমাদের যে ইন্টারমিডিয়েট এই জন্য না। প্রথম কথা হচ্ছে, এখন তো আমরা সবাই জানি যে মনে হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা হচ্ছে শুধু সিএসির একটা অংশ। মোস্ট অফ এটা জানাই স্বাভাবিক যে হয়তো ইন্টারমিডিয়েট পড়লাম, পরে যদি সিএসি পাই তাহলে হয়তো পড়তে হবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, নয়তো না। কিন্তু আসলে এরকম না। তোমরা যারা ইঞ্জিনিয়ারিং পড়বা, ভার্সিটিতে অত এই বিষয়টা অত ডেডিকেটলি দেখে না। যদি ইঞ্জিনিয়ারিং কোনো সেক্টরে পড়ো, সেটা যে কোনো ভার্সিটি হোক, বুয়েট, চুয়েট, রুয়েট, কুয়েট, বা কোনো বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট হোক, সেখানে কিন্তু মোটামুটি ফার্স্ট ইয়ারে এই সি, স্পেশালি সিটা থাকে, সিটা থাকবেই। ঠিক আছে, এটা হচ্ছে একটা বেসিক একটা ল্যাঙ্গুয়েজ যেটা। তো এটা যদি তোমার ইন্টারমিডিয়েটে বেসিক ভালো হয়, তাহলে তুমি ওইটাতে ভালো করবা, এটা তো স্বাভাবিক। তো আমাদের যিনি রুমমেট ছিল, ওনার কিছু খাতা ছিল, উনি ভাই হয়তো 12 বা 13 বছর। ওনার খাতাতে উনি এনডিসের ছিলেন। তো ওনার খাতাতে দেখছিলাম যে ওনাদের কলেজ লেভেলে যেগুলো পড়ায় আর কি, ঠিক আছে, তো ওর ধারে কাছে আমাদের অন্যান্য যে কলেজগুলো আছে ওখানে কিন্তু পড়ায় না। আর কি ইন্টারমিডিয়েট লেভেলে নাই, পড়াবে বলতে অত ইন্টারমিডিয়েট লেভেলে অত ডিপলি নাই আর কি। জাস্ট আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা জানো, জাস্ট হাতে কলমে কয়টা লেখায় দেয়, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেষ। কিন্তু এটা তো আসলে এরকম না। তো এনডিসিতে, তারপরে সেন্ট জোসেফ, হলে কোর্সেরটা জানি না, সেন্ট জোসেফ, এনডিসি, যেগুলো বড় বড়, ডিআরএমসি, এগুলোতে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ইন্টারমিডিয়েটে বেশ ভালোভাবে শেখানো হয়। এজন্য যখন পরবর্তীতে ভার্সিটিতে যে কোর্সগুলো থাকে, এই সি রিলেটেড কোর্সগুলো, এগুলোতে তারা ভালো করে, স্বাভাবিকভাবে ভালো করবে। তোমার যদি আগে কোনো বিষয়ে ভালো জানা থাকে, সেটা ভালো করা স্বাভাবিক। কিন্তু যারা একটু বাইরের, ঢাকার বাইরের, তাদের কাছে তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একান্তই সিএসসি যারা পড়ে তাদের তাদের জন্য জিনিস এটা। তো ওই জন্য এটাকে এত গুরুত্বভাবে দেখা হয় না, কিন্তু আসলে গুরুত্ব আছে। তুমি যে সেক্টরে যাও না কেন, তোমার একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতে হবে। কারণ এখন আইটি সেক্টরের যুগ, শুধু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছাড়া যে তুমি কোথাও ভালো করবা, এটা কিন্তু ভাবা ঠিক না, পসিবল না ভাবা। তো সিটা আসলে কোথাও লাগে না, কিন্তু সি দরকার, ঠিক আছে, এটা হচ্ছে বেসিক একটা ল্যাঙ্গুয়েজ। সি দরকার হবে, সি ছাড়া তুমি অন্য ল্যাঙ্গুয়েজগুলো বুঝতে পারবে না।
তো এর জন্য তোমাদের ইন্টারমিডিয়েটে সিটার সাথে ইন্ট্রোডিউস করাইছে, যাতে পরবর্তীতে একটু বুঝতে সুবিধা হয়। তো তোমাদের আজকে আমার যে কোর্স প্ল্যানটা একটু যদি দেখো, আমরা লুপ ওয়ান আর লুপ টুতে সাজাইছি। তো লুপ ওয়ানে যেটা 6টা ক্লাস রাখছি, তার মধ্যে 5 আর 6 শুধু কোড দিয়ে। আর এখানে যেগুলো লিখছি, ঠিক আছে, এখানে 4টা ক্লাস, এখানে 5টা ক্লাস, মানে 4 5 9 9 10টা ক্লাস শুধু বেসিক দিয়ে সাজানো হয়েছে। আর কোড আছে কিছু, কোডগুলো অবশ্যই করাবো, কোডগুলো তোমরা করবা। এটা কোড নিয়ে পারে না, আসলে বেসিকটা আসলে এখানে মানে ডেভেলপ করা হচ্ছে মেন আর কি আমাদের এই, ঠিক আছে। তো এখানে যে লেকচার প্ল্যানটা সাজানো হয়েছে, এটা তোমাদের ইন্টারমিডিয়েট তো অবশ্যই কভার হবে। আমাদের এইচএসসি প্লাস মানে সির বেসিক আর কি, এখানে শুধু ইন্টারমিডিয়েটকে ফোকাস করা হয়নি, এটা সির বেসিক, ঠিক আছে। মানে ধরো আমাদের যে কোর্সগুলো হইলো, আমরা ইতোমধ্যে যেটা সেকেন্ড সেমিস্টার, ফার্স্ট ইয়ারের সেকেন্ড সেমিস্টারে যে সি এর কোর্সটা করলাম, এখানে কিছু বেসিক এক্সট্রা দেওয়া হয়েছে। ওইখান থেকে ধরো 50 থেকে 60% অ্যাড করা হয়েছে তোমাদের এখানে। মানে আহামরি তো নতুন কিছু না, ল্যাঙ্গুয়েজ তো ওই সি, তো ওইখানে তো অনেক কিছু পড়াইছে যেগুলো তোমাদের ইন্টারমিডিয়েট সিলেবাসে থাকা স্বাভাবিক না। তো ওইখান থেকে যেগুলো তোমাদের সাথে রিলেটেবল, তোমরা বুঝতে পারবা বলে মনে হয়েছে, তো এইগুলো অনেক কিছু অ্যাড করা হয়েছে এখানে। তো যারা একান্ত এইচএসসির জন্য খালি পড়তে চাচ্ছ, তাদের জন্য হয়তো তেমন বেনিফিশিয়াল হবে না, কিন্তু যারা আর কি সির বেসিক একটু ডেভেলপ করতে চাচ্ছ, তাদের জন্য বেশি হেল্পফুল হবে, ঠিক আছে। তো আমাদের দেখো 2 লুপ সাজাইছি, একটা লুপ ওয়ান আর লুপ টু। তো লুপ ওয়ান একদম ফুল বেসিক, এইগুলো দিয়ে তুমি সব কাজ করতে পারবা, আহামরি যে কাজগুলো থাকে মোটামুটি সব কাজ করতে পারবা। 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করা, 1 থেকে 100 পর্যন্ত সাম করা, ফ্যাক্টোরিয়াল বের করা, মানে যেগুলো হাবিজাবি কাজ আছে। কিন্তু এইগুলো হচ্ছে একটু আপার লেভেলের, কারণ যারা প্রোগ্রামাররা ইউজ করে, প্রোগ্রামার তো আর তোমার 1 থেকে 100 পর্যন্ত যোগ করার জন্য প্রোগ্রাম করে না, ওদেরকে তো তুমি আর সেটার জন্য নিযুক্ত দিবা না, তাই না? তারা যে প্রোগ্রাম করে সেগুলো আর কি এগুলো রিলেটেবল, ঠিক আছে। তো এখানে একটু আপার লেভেল, আর এটা হচ্ছে একদম বেসিক লেভেল। তো এই অনুসারে আমার হলো লেকচার প্ল্যানটা সাজানো। তো আমরা আসলে প্রথমে লুপ ওয়ান শেষ করব, লুপ ওয়ানে যদি বুঝতে পারো তাহলে আমরা লুপ টুতে যাব। তো এই জন্য আর কি লুপ ওয়ানে একটু মানে বেশি ডেডিকেশন দেখানোর জন্য তোমাদের অনুরোধ করা হচ্ছে, আমি চেষ্টা করব আর কি। তো আজকে যেহেতু ফার্স্ট ক্লাস, আজকে আমরা অবশ্যই থিওরি আর সূচনা নিয়ে আলোচনা করব, যে আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কেন পড়া দরকার, কেন পড়তেছি, এগুলো কিছু কিছু তোমাদের সিলেবাসের টপিক, কিছু কিছু এক্সট্রা জানবো। তো এটাই আর কি বেসিক্যালি আমাদের আজকের টপিকটা হচ্ছে থিওরি ও সূচনা, ঠিক আছে। আজকে মানে পরীক্ষা আসার মতো দু একটা জিনিস আছে, কিন্তু বেশি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কেন শিখবো, কিভাবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কেন কাজ করতেছে, মানে এটা আসলে শেখা দরকার কেন, এটা আসলো কেন, এটা আর কি মেন ফোকাস। আর একটা প্রোগ্রাম রান করার জন্য আমাদের প্রথমে আপাতত প্ল্যান কি, ঠিক আছে। তো এইগুলো আর কি পড়বো আজকে। তো 9টা 7 বেজে গেছে, আমরা শুরু করতে পারি। হ্যাঁ, যারা হ্যালো বলতেছো, মোট কয়দিন লাগবে শেষ করতে সব নীল? এটা ধরো 12টা ক্লাস, আমাদের ক্লাসের ডিউরেশন তো কোনো ফিক্স না, চেষ্টা করো 12 থেকে 13টা ক্লাসে শেষ করার। তো এখন দেখা যাক আর কি। তো ভয়েস টয়েস ঠিক আছে কিনা, কোনো সমস্যা থাকলে এখন জানাও। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। ভয়েস ঠিক আছে কিনা, আর স্পিডি হচ্ছে কিনা, বা অন্য কোনো সমস্যা হলে সেটা বলো। আচ্ছা, ঠিক আছে, তো আমি শুরু করতে পারি। আচ্ছা, তো রেকর্ডিংটা থাকবে, এটা নিয়ে পারার দরকার নেই। আর আমি দেখি ইউটিউবে দিতে পারি এটা, তবে ফেসবুকে থাকবে মোস্ট অফ। দেখো, প্রথমে হচ্ছে সেট আপ এনভায়রনমেন্ট। তোমরা জানো যে সি প্রোগ্রামিং কখনো পড়াশোনা মানে হাতে লেখার জিনিস না, কিন্তু আমাদের দেশে সেটা পড়ানো হচ্ছে, কিছু করার নাই। কিন্তু তুমি যদি ভালো করতে চাও, অবশ্যই তোমাকে কম্পিউটারে প্র্যাকটিস করতে হবে, এটা সব থেকে ভালো। কম্পিউটার হতে পারে, মোবাইল হতে পারে, কিন্তু সোজা কথা তোমাকে রান করে দেখতে হবে কোডটা। কোড যদি রান না করে দেখো, তাহলে মানে বুঝতে পারবা কম, ঠিক আছে, এফিসিয়েন্সি খুবই কম, 60% হয়তো এফিসিয়েন্সি হবে। কিন্তু সব থেকে ভালো হয় তুমি যদি কোডটা রান করে দেখো। তুমি 17 18 20 লাইনের একটা কোড লিখলা, লিখে তুমি জানো না যে তোমার আউটপুট কি হবে, তাহলে কিন্তু লেখা আর না লেখার আনন্দ একই, যেহেতু হিউম্যান সাইকোলজি, বুঝতেই পারো। তো এই জন্য
এনভায়রনমেন্ট সেটআপটা করতে হবে আর কি। এটা সব তুমি যে কোনো একটা বেসিক কোর্স করতে গেলে এটা এটা কিন্তু মাস্ট। তুমি ইউটিউবে কোনো সার্চ দাও যে সি কোর্স, সি বেসিক কোর্স, পাইথন বেসিক কোর্স, জাভা বেসিক কোর্স, প্রথমে একদম শুরু করবে সেট আপ এনভায়রনমেন্ট দিয়ে। কারণ এনভায়রনমেন্ট যদি সেট আপ না হয় তুমি কিন্তু সেটা করতে পারবে না, কারণ এটা তো মুখস্থ করার জিনিস না। তুমি রান করবা, রান করে একটা জিনিস ভুল হবে, খাতায় লেখা আর রান করার মধ্যে অনেক ডিফারেন্স। তোমাকে যদি খাতায় লিখে তুমি যদি তোমার প্রিপারেশন 90% হয়, তোমাকে যদি ওই কোড রান করতে দেওয়া হয়, সেটা রান হওয়ার সম্ভাবনা 20 থেকে 30%। তো এই জন্য আগে এনভায়রনমেন্ট সাথে সাথে সেট আপ করবা, করে তুমি একটা কোড লিখলা, ভালো কথা, তুমি বুঝতে পারছো কোডটা কী হবে, সেটা অবশ্যই রান করে দেখতে হবে। কারণ তুমি যদি খাতায় যদি একটা কমা এই কলন না দাও, সেটা সমস্যা হবে না, কিন্তু তুমি যখন রান করতে যাবা জাস্ট এই একটা কলনের জন্য তোমার পুরো কোডটা আটকে থাকবে, এরর হয়ে যাবে। ঠিক আছে? তো এই জন্য অবশ্যই সাথে সাথে এটা সব থেকে গুড প্র্যাকটিস হচ্ছে তুমি যে কোডটা লিখলা সেটা অবশ্যই কম্পিউটার বা মোবাইলে লিখে সেটা রান করে ফেলা। কম্পিউটারের জন্য অনেক ভালো ভালো সফটওয়্যার আছে, এগুলো ছাড়া অনেকগুলো সফটওয়্যার আছে। সব থেকে ইউজার ফ্রেন্ডলি হচ্ছে কোড ব্লকস, আর যারা একটু ভালো পারো তাদের জন্য হচ্ছে এটা। এটা হচ্ছে ভিজুয়াল কোড, এটা মাইক্রোসফটের। এখানে ধরো সি, সি প্লাস প্লাস, পাইথন, জাভা সব একসাথে দেয়া আছে। তো আর এখানে সি আর সি প্লাস প্লাস দেয়া আছে। ঠিক আছে? তো এটা হচ্ছে সব থেকে ইউজার ফ্রেন্ডলি। এখানে ধরো তুমি একটা কিওয়ার্ড লিখলা, সেটা অটোমেটিকলি দেখায় দেয়, তারপর রান করা সহজ, কম্পাইলার বিল্ট ইন দেয়া, কিন্তু এখানে রান করা একটু কঠিন। তো এটা পরে এটাতে নট সাজেস্টেড থাকলো এটা করার, এটা সবসময় মোটামুটি সব ভার্সিটিতে এটাতেই করাবে যেহেতু ইউজার ফ্রেন্ডলি। তো কোড ব্লকসটা ইনস্টল কীভাবে দিতে হয় এটা অবশ্যই ইউটিউবে ভিডিও দেওয়া আছে, আমি জাস্ট তোমাকে নামটা বললাম। আমি যদি এখানে এটা দেখাই তাহলে এটার টিউটোরিয়াল হয়ে যাবে। তো এটা দেখানোর থেকে তুমি ইউটিউবে একটু খোঁজ করবে, সুন্দর করে লিখবা যে হাউ টু রান কোড ব্লকস ইন তোমার উইন্ডোজ ভার্সন, তাহলে হয়ে যাবে। আর মোবাইলে যারা আছো, যারা এখনও পিসিতে শিফট হও না, তারা মোবাইলে গুগল প্লে স্টোরে যাবা, গিয়ে মোবাইল সি, কোডিং সি, এগুলো নামে অনেকগুলো সফটওয়্যার আছে, কিন্তু সিটা যেন থাকে শুধু, এটুকু দেখলে হবে। ঠিক আছে? তো এই দুইটা হইলে তাহলে তোমরা তারপর যেটা কোড লিখবা সেটা ওখানে লিখবা, লিখে রান করবা, রান করে দেখবা যে আসলে কাজ হচ্ছে কিনা। ঠিক আছে? তো এটাই আর কি। তো এনভায়রনমেন্টটা সেট আপ এখান থেকে করতে পারো, ক্লাস শেষে করতে পারো, চাইলে নাও করতে পারো, কিন্তু করা সব থেকে এফিসিয়েন্টলি। ঠিক আছে? তো আমাদের আজকে প্রথম যে লেকচার সেটা হচ্ছে থিওরি আর সূচনা। থিওরিটা হচ্ছে তোমাদের বই থেকে, কারণ এগুলো বইয়ে আছে, আর সূচনা এটা আমি এক্সট্রা দিছি, মানে কিভাবে কাজ করে এটা, মানে আউট অফ টপিক। ঠিক আছে? তো থিওরি ও সূচনা। তো প্রথমে দেখো মানে প্রোগ্রামিংটা কেন, ঠিক আছে, এটা কিন্তু আবার আউট অফ টপিক, আমি বলে দিচ্ছি কোনটা আউট অফ টপিক। প্রোগ্রামিং কেন আর কি, মানে কেন প্রোগ্রামিং করতেছি, প্রোগ্রামিংটা আসলেই বা কেন, এটা আগে জানতে হবে। কারণ আমরা মোটামুটি যেগুলো পড়ি সেগুলোতে হচ্ছে আমরা কেন আসি সেটা জানি না, এই জন্য আর কি সেই জিনিসটা সাইকোলজি ধরতে পারে কম, স্বাভাবিক। কিন্তু যেমন ধরো তুমি ফিজিক্স, কেমিস্ট্রি এগুলো যে যত সহজে রিলেট করতে পারো, আমরা কিন্তু ম্যাথ অত সহজে রিলেট করতে পারি না। যদি মনেও থাকে এই রিলেট না করার জন্য আর কি ভুলে যাই। যেমন তুমি যখন ফিজিক্স পড়ো, ফিজিক্সের সাথে যেমন ধরো পড়তেছো কি, গাড়ি, দুইটা গাড়ি ট্রাক সংঘর্ষ হইলো, এটা কিন্তু স্বাভাবিক ঘটনা তোমার সাইকোলজির কাছে, যে ট্রাক সংঘর্ষ হওয়া স্বাভাবিক, দেখছো অনেকে। কিন্তু তুমি যখন ম্যাথ করবা যে এটা এত 1/1 এক্স স্কোয়ারের যোগজীকরণ করো, এটা তার দেখা যায় না, এই জন্য এগুলো আর কি ফর্মুলা মনে থাকে কম। তো এই জন্য সব কিছু বাস্তবের সাথে রিলেট করে পড়লে সেটা আর কি ক্যাচ করে বেশি আর কি। হিউম্যান সাইকোলজি এরকম, মানে আমাদের আলাদা কোনো ইয়ে না, সাইকোলজি এরকম করে বানানো আর কি, আল্লাহ বানাইছে। তো এই জন্য আর কি জানতে হবে আসলে কম্পিউটার কীভাবে কাজ করে, কেন প্রোগ্রামিং দরকার হচ্ছে। আমরা ধরো একটা টাইপ করতেছি, এখানে এ বি সি ডি যাই টাইপ করি, ক খ গ ঘ, এখানে টাইপ করতেছি, কিবোর্ডটা একটা সিপিইউ বা পিসি যাই বলো, এটাকে ধরো ডেস্কটপ পিসি বলে, মানে আমাদের বাংলাদেশে আর কি পিসি বলে, এটা তো আর কি সেটা না, এটা হচ্ছে মানে যেটা সিপিইউ আর কি। ঠিক আছে? এর নাম হচ্ছে সিপিইউ। তো আমাদের ইয়েতে পিসি বলে, পিসির সাথে ল্যাপটপ কিবোর্ড লাগানো থাকে, আর এখানে আমরা যেটা টাইপ করি সেখানে ডিসপ্লেতে আউটপুট হয়। তো এটা কিন্তু এতটা ইজি না যে এবিসিডি তারের মধ্য দিয়ে গিয়ে এখানে আসে আউটপুট হচ্ছে। তো এত সহজে তো কাজ হচ্ছে না, অবশ্যই কিছু হচ্ছে। যদি এত সহজে হইতো তাহলে প্রথম যে কম্পিউটার আবিষ্কার হয়েছে সেটা কিন্তু এত বিল্ডিংয়ের সমান হইতো না। ঠিক আছে? আর আজকে কিন্তু এগুলোর ডিটেলসে বেশি থাকবে, বিস্তারিত বেশি থাকবে, যেহেতু থিওরি লেকচার। এরপর থেকে আমরা কোডে রান করব। তো এখানে দেখো এবিসিডি এগুলো লিখতেছি, এখানে সেটা তারের মধ্য দিয়ে গিয়ে তো আর রান হবে না,
আমরা জানি যে কম্পিউটারের ভাষা হচ্ছে 1 0 1 0 এগুলো দিয়ে, তাই না? কম্বিনেশন অফ 1 0 1 0। আর কিন্তু এখানে আমরা লিখতেছি ABCD। তো এই যে কনভার্সেশনটা হইলো, এটা আসলে কিভাবে হচ্ছে, তো এটা জানতে হবে। তো বুঝতে পারতেছো যেহেতু পিসির সাথে সিপিইউর সাথে লাগানো আছে, এটা আমি সিপিইউ লিখি, যেটা সঠিক ভাষা। এখানে মেন যে কাজটা করতেছে সেটা হচ্ছে সিপিইউ। ঠিক আছে, সিপিইউটা এই জিনিসটা ডাটা নিচ্ছে এবং এখানে সেটা তোমাকে আউটপুট দিচ্ছে। তো সিপিইউটা কিভাবে কাজ করে সেটা একটু জানতে হবে। ঠিক আছে, তো সিপিইউটা কাজ করে হচ্ছে টোটালি একটা ফ্লো মেনটেন করে, সেটা হচ্ছে ফেস। এটা বুঝাই দিব যে এটা আসলে কি, ফেস, ডিকোড, দেন এক্সিকিউট। ঠিক আছে, সিপিইউ এর মেন যে কাজ সেটা হচ্ছে তিনটার সাথে রিলেটেবল: ফেস, ডিকোড অ্যান্ড এক্সিকিউট। তো এর আগে একটু জানতে হবে যে সিপিইউটা আসলে কি, সিপিইউ এর মধ্যে কি কি থাকে সেটা একটু জানতে হবে। তো সিপিইউটা হচ্ছে মূলত, দেখো সিপিইউটা আসলে কি, সিপিইউ বুঝতে পারতেছো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট যেটা হচ্ছে যেখানে প্রসেস হয়, তুমি যে ডাটাটা দিচ্ছ এখানে প্রসেস হবে, সেটাকে তোমাকে আউটপুট হিসেবে দেখাবে। ইনপুট নিবে, প্রসেস করবে, আউটপুট হিসেবে দেখাবে। এখন এই প্রসেসিং ইউনিটে আসলে কতগুলো অংশ থাকে, তোমার এখানে অংশ থাকে হচ্ছে তিনটা। একটা হচ্ছে সেন্ট্রাল ইউনিট, দুই নম্বর থাকে ALU, অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট। লিখে দিই, অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট। আর তিন নম্বরে থাকে হচ্ছে তোমার রেজিস্টার। এই তিনটা জিনিসের সমন্বয় হচ্ছে সিপিইউ এর মেইন বেসিক যে টার্ম সেটা গঠিত। অবশ্যই তিনটা একদম এইভাবে দেখা যায় না, কিন্তু এই সিপিইউ এর যে কাজ সেটা আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সেন্ট্রাল ইউনিট, একটা হচ্ছে ALU যেটা লজিকের কাজ করে, আর একটা হচ্ছে রেজিস্টার। রেজিস্টারকে আরেকটা নাম বলে ডাকা হয়, সেটা স্টোরেজ। এই তিনটাকে আমরা সিপিইউ এর কাজকে এই তিন ভাগে ভাগ করতে পারি, মানে অংশ। এটা হলো তিন ভাবে এই সিপিইউটা গঠিত। এখন আমরা যে টাইপিং যেটা করলাম সেটা সিপিইউ এ যায়, সেখান থেকে এখানে যায়। তার মানে সিপিইউটা প্রথমে কি করবে, তুমি যে কোডটা তুমি যে টাইপিং করলা সেটা কি করবে, সেটা প্রথমে সে ফেস করে। তাহলে সিপিইউ প্রথমে কি করে, তোমার যে ইনস্ট্রাকশন সেটাকে কি করবে, ফেস করবে। ঠিক আছে, তুমি কিন্তু ইনস্ট্রাকশন দিতে হচ্ছে আমাদের মতো ভাষায়, ঠিক আছে, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তুমি ইনস্ট্রাকশনটা দিতে হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজে। এখন সেটা তো আর কম্পিউটার বুঝবে না, সিপিইউ বুঝবে না। ঠিক আছে, তো প্রথমে তোমার হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা সিইউ এর কাছে আসলো, সেন্ট্রাল ইউনিটের কাছে আসলো। সে কোনো একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ সে ফেস করলো। তারপরে সে কি করবে, সে এটাকে ডিকোড করবে। কিসে ডিকোড করবে, সে মেশিন ভাষায় ডিকোড করবে। তুমি দিছো হচ্ছে তোমার নিজস্ব ভাষায় ABCD ক খ, এগুলোতে তুমি কোনো একটা ইনস্ট্রাকশন দিছো যে রান এ প্রোগ্রাম বা রান এ ক্যামেরা। তুমি একটা কিছু সার্চ দিছো, তুমি অবশ্যই সেটা তোমার নিজের ভাষায় দিছো, তুমি অবশ্যই 1 0 1 0 এই কম্বিনেশনে দাও নাই, তাই না? তো তুমি যেটা দিছো সেটা সে প্রথমে ফেস করলো, সেটাকে কম্পিউটার ভাষায় ডিকোড করলো। ডিকোড করে দেখলো যে না একটা ইনস্ট্রাকশন আসছে, তেমন সে কি করবে, সে এখন এটাকে দেখো অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট, সে এই জিনিসটা সে অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিটে পাঠাই দিবে যে তোমার জন্য একটা ইনস্ট্রাকশন আছে, তুমি এটাকে ফলো করো। তো ALU মানে অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট, এ কি করবে, ওই ইনস্ট্রাকশনটা পাইছে কিন্তু 1 0 কম্বিনেশনে, তাই না? এ ডিকোড করছে করে 1 0-তে বানাইছে, সেই 1 0 ইনস্ট্রাকশনটা ALU-তে আছে। ALU ওই ইনস্ট্রাকশনটা গ্রহণ করছে, করে সেই ইনস্ট্রাকশনটা ফলো করে সেই ইনস্ট্রাকশনটা কাজ করছে, করে একটা রেজাল্ট পাইছে। সেই রেজাল্টটা রেজিস্টারে সঞ্চয় করে রাখছে। তাহলে প্রথমে সিপিইউটা কি করলো, ফেস করলো, তুমি যে ইনস্ট্রাকশন দিছো সে ফেসটা কম্পিউটারের ভাষায় ডিকোড করলো। ডিকোড করার পরে সেটা এক্সিকিউট করলো। এক্সিকিউট করার পরে সেটা কি করলো, সেটা রেজাল্ট হিসেবে স্টোর করে রাখলো। তো এই যে পুরো প্রসেসটা, সেটাকে বলা হয় হলো সিপিইউ এর মেন যে কাজ, ফেস, ডিকোড আর এক্সিকিউট অংশ। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে তোমার মানে কম্পিউটারটা কাজ করতেছে। তো এটার সাথে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কি মানে দরকার, সেটা এর পরেরটা দেখতেছি। তো এটা বুঝতে পারছো কিনা যে সিপিইউ কিভাবে কাজ করে, এটা তোমাদের এখনকার দরকার না, কিন্তু আর কি একটা আপার লেভেলে গেলে তারপর লাগবে। এটা বুঝতে পারছো কিনা?
হ্যাঁ, আশরাফুল, বুক ফলো করেই কমপ্লিট করব, কিন্তু আসলে প্রথম ক্লাস তো এই জন্য আমরা আর কি দেখতেছি যে আসলে কেন পড়তেছি। ঠিক আছে, তোমাদের বই তো শেষ হবে অবশ্যই, মাস্ট হয়ে একটু আপার লেভেলও বুঝতে পারবা। আচ্ছা, এটা কি সিপিইউ এর কি বুঝতে পারছো? আচ্ছা, হাসনাত আবির আর শামিন, ঠিক আছে, বুঝতে পারলে ভালো। আচ্ছা, ক্লাসগুলো পরে ডিলিট করে দেওয়া হবে কিনা জানি না, কিন্তু প্রথম ক্লাস তো থাকতে পারে এটা, অন্যগুলোটা জানি না। আচ্ছা ঠিক আছে, তো এটা হচ্ছে সিপিইউ এর কাজ, এটা বুঝতে পারলে ভালো, না পারলে আবার একটু দেখে নিও, কারণ এটা না পড়লে, না বুঝতে পারলে পরেগুলো আর কি কেমন লাগবে। তো দেখো, এটা হচ্ছে গেল। তো এখন আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কেন দরকার? ফেস করলো, ডিকোড করলো, ভালো কথা, কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা দরকার কেন? এখন ধরো তুমি আর আমি, এটা ধরো, এটা ধরো আমি, আর এটা ধরো তুমি। তো তুমি আর আমি যেগুলোতে কথা বলতেছি এখন, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, আমাদের বাংলা ল্যাঙ্গুয়েজ বলি, ইংরেজি ল্যাঙ্গুয়েজ বলি, যে কোনো একটা ভাষা দিয়ে ইউজ করতেছি। সে ভাষা তুমিও বুঝতে পারো, আমিও বুঝতে পারি, স্বাভাবিক কথা। এখন একজন চাইনিজ যদি এসে বলে তোমাকে, তুমি বুঝতে পারবা না। আমি যদি তোমাকে অন্য কোনো ভাষায় বলি, আমাদের আঞ্চলিক ভাষায় যদি কথা বলি, সেটা তুমি বুঝতে পারবা না। তোমার আঞ্চলিক ভাষায় যদি আমাকে বলো, আমি বুঝতে পারবো না। তাহলে অবশ্যই আমাদের কমন একটা ল্যাঙ্গুয়েজ আছে। তোমার কথা যদি আমি বুঝতে চাই, অবশ্যই আমাকে কি কমন একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে, তাই না? এটা তো স্বাভাবিক, মানে কমন সেন্স যদি ভাবো, জাস্ট বইয়ের পড়াশোনা বাদ দিয়ে যদি বুঝো, যে তুমি আর আমি যদি দুইজনে যদি বুঝতে চাই, অবশ্যই একটা কমন ল্যাঙ্গুয়েজ থাকতে হবে। কারণ এমন ল্যাঙ্গুয়েজ যদি ইউজ করি যেটা তুমি বুঝতে পারো না, সেটাও হবে না। আবার তুমি যদি এমন নিউ ল্যাঙ্গুয়েজ ইউজ করো যেটা আমি জানি না, সেটা হবে না। তো আমাদের দুইজনের মধ্যে যদি কমিউনিকেশন করতে চাই, তাহলে অবশ্যই কি একটা কমন ল্যাঙ্গুয়েজ থাকতে হবে। সেম ভাবে তোমার সিপিইউ, এটা তো আলাদা কিছু না, এটা মানুষই বানাইছে। তুমি এটাকে ওইভাবেই ভাবতে পারো, যে আমি এখান থেকে এবিসিডি দিচ্ছি, ভালো কথা, সে সেটাকে ফেস করবে, ভালো কথা, ফেস করতে পারবে। যে আমি প্রথমে তো 1-0 কম্বিনেশন দিতে পারবো না, ফেস করবে, ফেস করতেছে একটা ল্যাঙ্গুয়েজ, ফেস করবে আমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, ফেস করবে, ভালো কথা, তাই না? কিন্তু সব রকমের যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ সে ফেস করতে পারবে এরকম না, কিন্তু আমাদের দুইজনের মধ্যে একটা কমন ল্যাঙ্গুয়েজ থাকতে হবে। আমি যে ল্যাঙ্গুয়েজটা দিচ্ছি সেটা আমার ভাষাতেই ঠিক আছে, কিন্তু অবশ্যই একটা কমন ল্যাঙ্গুয়েজ দিতে হবে। আমি তোমার সাথে কথা বলতেছি, তুমিও আমার সাথে কথা বলতেছো, তোমাদের আর আমাদের নিজস্ব ভাষা আছে, কিন্তু আমরা ইউজ করতেছি কি, তো বুঝতে পারো সাধু ভাষা বা বইয়ের ভাষা, প্রমিত ভাষা, সেটা ইউজ করতেছি। তোমার আঞ্চলিক ভাষা তুমি ইউজ করতেছো না, আমার আঞ্চলিক ভাষাও আমি ইউজ করতেছি না। আমরা জানি যে আমাদের নিজস্ব ভাষা আছে, কিন্তু আমরা সেটা ইউজ করতেছি না, আমরা অবশ্যই কমন ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছি। তেমনইভাবে এর নিজস্ব 1010 ভাষা আছে, সে এটাকে ফেস করতে পারে। ধরো আমি বুঝতে পারি তোমার ভাষাটা, কিন্তু আমি সেটা ইউজ করবো না জনসম্মুখে, তাই না? তো এভাবে আমার এর নিজস্ব ভাষা আছে, যে হ্যালো, ডু দা ওয়ার্ক, এটা করো, ওটা করো, এগুলো হচ্ছে তোমার আমাদের ভাষা। ঠিক আছে, এটা মেন আমাদের ভাষা হচ্ছে এগুলো, হ্যালো, এটা করো, ওটা করো। আর একটা কম্পিউটারের ভাষা হচ্ছে 10, সে ফেস করতে পারে, যে তুমি যে ভাষাটা দিবা সেটাকে ফেস করতে পারবে। কিন্তু তাই বলে আমাদের একটা কমন ল্যাঙ্গুয়েজ থাকতে হবে, যে এই কমন ল্যাঙ্গুয়েজে আমি যদি ওকে ইনস্ট্রাক্ট করি, তাহলে সে ফেস করতে পারবে। কারণ এ তো আর আমাদের মতো এত ইয়ে না, এ অবশ্যই আমাদের প্রোগ্রামকৃত কোনো একটা জিনিস, তাই না? এটা সেভাবে প্রোগ্রাম করা হয়েছে যে কোনো একটা নির্দিষ্ট ভাষা সে বুঝতে পারবে। তো এই যে একটা নির্দিষ্ট ভাষার একটা কথা আসলো, যে কমন ল্যাঙ্গুয়েজ, যেটা মানে স্পেসিফিক কোনো একটা কমন ল্যাঙ্গুয়েজ, সেটা হচ্ছে তোমার এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, যে একটা নির্দিষ্ট ভাষা সে সিপিইউটা ফেস করতে পারবে, সকল রকমের ইনস্ট্রাকশন সে ফেস করতে পারে না। একটা নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজের ইনস্ট্রাকশন লাগবে সে একটা ফেস করার জন্য। এই নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজটা হচ্ছে তোমার বিভিন্ন রকমের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এই জন্য আর কি প্রোগ্রাম করা দরকার, যে আমি যে তোমার কম্পিউটারকে ইনস্ট্রাক্ট, কম্পিউটারকে আসলে আমরা কীভাবে ইনস্ট্রাক্ট করতে চাচ্ছি, সে কি সে ল্যাঙ্গুয়েজ বুঝতে পারবে কিনা। ঠিক আছে, এটা বুঝতে পারছো যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কেন দরকার? আচ্ছা, টার্গেট, সিএসসি, বুয়েট, বর্ণিশিকা, ভেরি গুড। তাহলে তো তোমাদের আরও দরকার, কারণ তোমাদের ক্লাস শুরুর আগেই এবার 21 ব্যাচ, যেটা 21 ব্যাচদের ক্লাস শুরুর আগেই সির প্রোগ্রামটা শুরু করে, মানে সির ক্লাস শুরু করে দিছে। কারণ তোমাদের তো আর শুধু মানে সি দিয়ে কাজ করলে হবে না, এটা তো একদম বেসিক ল্যাঙ্গুয়েজ, এটার কোনো দরকার নাই, কিন্তু এটা শিখতে হবে, মাতৃভাষা, ক খ গ ঘ। ঠিক আছে, আচ্ছা ভেরি গুড, দুইজন বুঝলেও হবে, অন্যগুলো পরে দেখে নিও। তো এটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কেন দরকার, এগুলো আউট অফ টপিক গেল। এখন যেটা পড়বো সেটা বই আছে, এটা সিলেবাস। এতক্ষণ যে দুইটা বললাম এটা সিলেবাসের বাইরে, এখন সিলেবাসের আছে। তো এখন এই যে ল্যাঙ্গুয়েজ
একটা কমন ল্যাঙ্গুয়েজ দরকার। এই কমন ল্যাঙ্গুয়েজে দেখুন ধাপে ধাপে তো আর আমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আসে নাই, ধাপে ধাপে ভাগ ভাগ হয়ে যাচ্ছে। একদম প্রথমে যিনি প্রথম প্রোগ্রামার, এনার নাম হচ্ছে অ্যাডা লাভলেস। ঠিক আছে, ইনি প্রথম প্রোগ্রামার, প্রথম মানে তিনি প্রথম চিন্তা ভাবনা করছে যে একটা প্রোগ্রামিং দরকার, কম্পিউটারকে বোঝানোর জন্য একটা ল্যাঙ্গুয়েজ দরকার। তো এই জন্য এনাকে প্রথম প্রোগ্রামার বলা হয়। এটা তোমাদের এমসিকিউ মাঝে মাঝে আসে, তো এটা কিন্তু দরকার, এটা যেহেতু লিখছি এখানে যে অ্যাডা লাভলাস, এনার ছবি এখানেও দিছি। তো প্রথম প্রোগ্রামার ইনি অ্যাডা লাভলাস। ইনি প্রথম একদম কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে দরকার সেটা প্রয়োজনীয়তা অনুভব করছেন। তো প্রথমে তার আমাদের মতো এত হাই লেভেলে যে যে ল্যাঙ্গুয়েজগুলো, যেমন ধরো সি++, পাইথন 3, পাইথন 2, এগুলো উনি প্রথমেই তো আবিষ্কার করে নাই, উনি অনেক আগের, বুঝতে পারতেছো। তো ধাপে ধাপে আর কি আবিষ্কার হয়েছে। প্রথম যে ল্যাঙ্গুয়েজটা ছিল সেটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। তোমাদের বই এখানে 4টা ভাগ আছে, আমি 3 ভাগ করছি, স্পেশালি 3 ভাগই করা হয়। তোমাদের পরে মাঝখানে একটা দেয়া আছে মধ্যম উচ্চ স্তরের ভাষা। তো এটা আসলে ওইভাবে ভাগ করা যায় না, আসলে 3 ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, একটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ, একটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, আর একটা হচ্ছে উচ্চ স্তরের ল্যাঙ্গুয়েজ বা উচ্চ স্তরের ভাষা। তো এই জাস্ট বুঝতে পারবা, বইয়ে তোমাদের মাঝে মাঝে উদাহরণ আসে, পার্থক্য আসে, হাবিজাবি আসে, জাস্ট একটু ভালো করে বুঝলে বুঝতে পারবা। দেখো মেশিন ল্যাঙ্গুয়েজটা মানে কি? মেশিনের ভাষা। মেশিনের ভাষাটা মানে কি একদম ফার্স্ট স্তর। ঠিক আছে, এটা আরেকটা নাম তুমি দিতে পারো, ফার্স্ট জেনারেশনের ভাষা। ঠিক আছে, ফার্স্ট জেনের ভাষা এটা। অ্যাসেম্বলি বুঝতে পারছিস, এটা অবশ্যই তাহলে সেকেন্ড জেন হবে। আর এটা ফোর্থ জেন, মাঝখানে আরেকটা ছিল থার্ড জেন, সেটা হচ্ছে মধ্যম উচ্চ স্তর। ঠিক আছে, এটাকে থার্ড ফোর্থ দুইটাই লিখি। তো এটা বুঝতে পারছি ফার্স্ট জেনারেশন, একদম প্রথমে যেটা ছিল। তো মেশিন ল্যাঙ্গুয়েজ, মেশিনের ভাষা কি? মেশিনের ভাষাতে অবশ্যই শুধুমাত্র 0 আর 1 থাকবে, শুধু 0 আর 1 এর কম্বিনেশন, শুধু 0 আর 1 এর কম্বিনেশন। মানে যে ল্যাঙ্গুয়েজগুলো লিখবা সেটা অবশ্যই 0 আর 1 দিয়ে লিখতে হবে। যেমন তুমি যদি লেখো হ্যালোর যে কোড আছে, একটা আস্কি কোড আছে, এটা জানি আমরা, তাই না? যেমন ধরো হ্যালো লিখবো, ঠিক আছে, হ্যালোর একটা এইসের একটা আস্কি কোড আছে, ইর একটা আস্কি কোড আছে, এলের একটা আস্কি কোড আছে, ওর একটা আস্কি কোড আছে। আস্কি কোড মানে হয় বুঝো, এর আস্কি কোড কত? এর আস্কি কোড হচ্ছে 65। আস্কি কোড জানি না পড়ছো কিনা, আইসিটির পরের অধ্যায়গুলোতে আছে। ঠিক আছে, পরের অধ্যায়গুলোতে আছে। তো আস্কি কোড নিয়ে আসে। তো আস্কি কোড প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা সাইনের একটা করে আস্কি কোড আছে 65। এখন এই 65-এর একটা তোমার বাইনারি ভ্যালু আছে, তাই না? 65-এর একটা বাইনারি ভ্যালু আছে। তো এইভাবে যদি হ্যালোকে সাজাও, লিখবা যে অনেকগুলো বাইনারি ভ্যালু অ্যাড হবে, 10001010 এরকম হইলো। ঠিক আছে, এই পুরোটা যে লিখবা জাস্ট এই একটা হ্যালো লেখার জন্য, দেখলা যে 70-80টা 1010 কম্বিনেশন হয়ে গেল। এই 70-80টা 1010 কম্বিনেশনকে বলা হচ্ছে এই হ্যালো লেখার জন্য মেশিন ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, একদম সিম্পলি ভাবে বোঝার চেষ্টা করো। মেশিন ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে মেশিন যে ভাষা বুঝতে পারে। মেশিন কোন ভাষা বুঝতে পারে? জাস্ট 1 আর 0-র কম্বিনেশন। মেশিন অন্য কিছু বুঝতে পারে না। স্টিল নাও মেশিন 0 আর 1 ছাড়া কিছুই বুঝতে পারে না। আমরা জাস্ট সেটাকে কত ইজিলি তাকে দিতে পারতেছি, এটার উপরে আমাদের জেনারেশন চেঞ্জ হয়েছে। ঠিক আছে, প্রথম যে অ্যাডা লাভলেস, উনি দেখো কতটা কষ্ট করছে। উনি জাস্ট এই হ্যালো লেখার জন্য হ্যালোর আস্কি কোড বের করছে, আস্কি কোড বের করে সেটার বাইনারি ভ্যালু বের করছে। সেই বাইনারি ভ্যালু দিয়ে কোডগুলা করে কম্পিউটারকে বুঝাইছে যে তোমাকে আমি এই ইনস্ট্রাকশনটা দিচ্ছি। ঠিক আছে, মেশিন ল্যাঙ্গুয়েজে 0 আর 1-এর কম্বিনেশন থাকবে। তুমি যে ইনস্ট্রাকশনটা দিতে চাচ্ছ সেইটার আস্কি কোড আছে, আস্কি কোডটাকে বাইনারিতে কনভার্ট করতে হবে, সেই বাইনারি ইনস্ট্রাকশনটাকে মেশিন ল্যাঙ্গুয়েজে দিতে হবে। এটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, আস্কি কোড থার্ড চ্যাপ্টারে থাকার কথা। তো এটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এটা 0 আর 1-এর কম্বিনেশন থাকবে। তো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা কি? এর একটু আপগ্রেডেড ভার্সন। এটা 0 আর 1-এর কম্বিনেশন না, এটা মানুষের ভাষা, এটা মানুষের বোধগম্য, এটা মানুষের বোধগম্য। কিন্তু এখানে তাহলে ডিফারেন্সটা কি? অ্যাসেম্বলি মানে জানি না কিভাবে বুঝো, অ্যাসেম্বলি মানে হচ্ছে সিম্বল থাকতে হবে, সিম্বল আছে। ঠিক আছে, তো মানুষের ভাষা ভালো, ঠিক কথা, কিন্তু অনেকগুলো সিম্বলের সমষ্টি। ঠিক আছে, যেমন ধরো তুমি যদি হ্যালো লিখো, হ্যালোর পরে একটা সিম্বল অ্যাড হয়ে গেল, মানে তুমি জাস্ট হ্যালো লিখলে কম্পিউটারকে বোঝাতে পারবে না, সাথে একটা করে সিম্বল ইউজ করতে হবে।
যেমন হ্যালোর সামনে ধরো একটা অ্যাট দ্য রেট দিতে হবে, দিয়ে তারপরে শেষে ব্র্যাকেট দিতে হবে, এরকম অনেক নিয়ম আছে। এই সিম্বলগুলো যদি তুমি না দাও তাহলে সে বুঝতে পারবে না যে এটা আসলে তুমি কি ইনস্ট্রাকশন দিছো। মানে তুমি মানুষের বোধগম্য ভাষায় তাকে ইনস্ট্রাক্ট করতেছো, কিন্তু অবশ্যই সাথে সিম্বল অ্যাড করতে হবে। এটা কিন্তু অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের মেন যে ডিফারেন্স, যে সিম্বল অ্যাড করতে হয়। তো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা হচ্ছে সেকেন্ড জেনারেশনের, একটু অনেক আপগ্রেডেড, তাই না? এখানে 1010 কম্বিনেশন ছিল, সেখান থেকে একদম পুরো একটা জেনারেশন চেঞ্জ করছে, করে সিম্বল যুক্ত মানুষের ভাষাতে কনভার্ট করছে। এটার নাম হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। আর যেটা হাই লেভেল উচ্চ স্তরের ভাষা, এটাতে কোনো সিম্বল টিম্বলের দরকার নেই। আমরা এখন যেটা ইউজ করি, যে প্রিন্ট লিখব, প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, শেষ হয়ে গেছে। এখানে দেখো কোনো সিম্বলের কাহিনী নাই, কোনো কিছুর দরকার নেই, জাস্ট প্রিন্ট লিখছি। প্রিন্ট মানে প্রিন্ট করো, কি প্রিন্ট করবে? হ্যালো ওয়ার্ল্ডকে প্রিন্ট করো, শেষ। এখানে কোনো সিম্বলের দরকার নেই, কোনো বাধ্যবাধকতার দরকার নেই, কোনো 10 কম্বিনেশন নাই। তার মানে এটা হচ্ছে আমাদের ভাষাতে আমরা ইনস্ট্রাক্ট করতেছি। এটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এখন এই অ্যাসেম্বলি আর উচ্চ স্তরের মাঝখানে একটা ছিল, সেটা হচ্ছে মিড হাই লেভেল, ঠিক আছে, মানে মধ্যম উচ্চ স্তরের ভাষা। সেটা হচ্ছে থার্ড জেনারেশন, যেটাতে অনেকগুলো সিম্বল ইউজ করা হইতো, কোনো কোনো ক্ষেত্রে হইতো না, মানে মাঝামাঝি অবস্থায়। তো এটা আর কি বেসিক্যালি তুমি ভাগ করতে পারবা না। মেইনলি ভাগ করা যায় হচ্ছে 3 ভাগে: মেশিন, অ্যাসেম্বলি আর উচ্চ স্তর। মেশিন ল্যাঙ্গুয়েজটা কি? মেশিন ল্যাঙ্গুয়েজটা হচ্ছে 1 আর 0 কম্বিনেশন। এটাতে অবশ্যই তোমাকে যে ইনস্ট্রাকশনটা দিবা সেটা 1-0 কম্বিনেশনে দিতে হবে। এটার সমস্যাটা কি? এটা মানুষ বুঝতে পারবে না, মানুষের বোঝার জন্য খুবই কষ্টকর, কোড লেখার জন্য খুবই কষ্টকর। জাস্ট একটা হ্যালো লেখার জন্য কয়েকশো 1-0 কম্বিনেশন লিখতে হবে। তার মানে মানুষের জন্য খুবই কষ্টকর এটা লেখা। কিন্তু সুবিধা কি? কম্পিউটার ইজিলি বুঝতে পারে, রান করতে খুবই কম সময় লাগে। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা কি? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা মানুষের বোধগম্য ভাষা, কিন্তু এটার জন্য কি? এটাতে কিছু সিম্বল ইউজ করতে হয়। উচ্চ স্তরের ভাষা কি? উচ্চ স্তরের ভাষা মেশিনের জন্য বোঝা অসম্ভব, তাকে আগে ডিকোড করতে হবে, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটাও ডিকোড করতে হবে, কিন্তু মানুষের জন্য লেখা ইজি। এই 3টা ভাষা আর বুঝতে পারছো কিনা, এটা তোমাদের মানে পার্থক্য কিন্তু আসবে। হ্যাঁ, এটা বুঝতে পারছো কিনা দেখো। আচ্ছা, ঠিক আছে, এটা বুঝতে পারলেই হলো। তো এটা হলো 3টার মধ্যে পার্থক্য। তো এখন দেখো, যেটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, মানে আমরা যেটা পড়বো আর কি, তোমাদের যেটাতে দেয়া আছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা আসলে হাই লেভেল ল্যাঙ্গুয়েজগুলো পড়বো, কারণ আমরা সিম্বল ইউজ করবো না, কোনো 1-0 কম্বিনেশন ইউজ করবো না। তো এটা যে ইউজ করবো সেটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তো হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা একদম প্রথম থেকে শুরু হয়েছে 4th টার্ম থেকে। এটা তোমাদের বইয়েরই একটা অংশ। এগুলো আসে না, কিন্তু এগুলো জাস্ট দিছি যে আসলে জানতে, যে আসলে আজকের যে ইউজগুলো করতেছি এগুলো কিন্তু হুটহাট আসে নাই। আমরা যে সিটা পড়বো সেটা 1972 সালে আবিষ্কার হয়েছিল, সেটা এখন পড়বো। তারপরে অনেক আপগ্রেডেড হয়ে C++। মানে এটা আসলে আপগ্রেড হওয়া বলতে কি বোঝাচ্ছে? আপগ্রেড হওয়া বলতে তুমি কত সহজে লিখতে পারো, ঠিক আছে, কত বাধ্যবাধকতা ছাড়া তুমি লিখতে পারো। কারণ আমি তোমাকে যদি জাস্ট একটা উদাহরণ দেখাই, তুমি যদি সিতে হ্যালো লিখতে চাও, তাহলে তোমাকে লিখতে হবে হচ্ছে প্রিন্ট এফ, প্রিন্ট এফ হ্যালো ওয়ার্ল্ড। আচ্ছা, হ্যালো দিই শুধু, দিয়ে তোমাকে একটা সেমিকোলন জাস্ট অ্যাড করতে হবে। এটা হচ্ছে সিতে লেখার জন্য। তুমি সেম জিনিসটা যদি পাইথনে লিখতে চাও, তোমাকে জাস্ট লিখবা প্রিন্ট, এখানে লিখে দিবে হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো। আচ্ছা, হ্যালো দিলাম শুধু, কোনো সেমিকোলনের দরকার নেই। এটা পাইথন 2.0-তে। পাইথন 3.0-তে যদি লিখতে চাও, জাস্ট প্রিন্ট লিখবা, একটা দিবা হ্যালো, শেষ। এটা 3.0-তে। মানে জাস্ট তুমি একটা জিনিস দেখো, যে সেম জিনিসের জন্য তোমাকে এখানে প্রিন্ট এফ দিতে হচ্ছে। একটা জিনিস যদি বাদ দাও হবে না, কিন্তু আমরা যে ল্যাঙ্গুয়েজগুলো পড়বো সবগুলোই মানে কেস সেন্সিটিভ, ঠিক আছে। একটা কিছু যদি বাদ দাও, একটা সেমিকোলন, একটা যদি বড় হাতের, একটা যদি ছোট হাতের দাও, এগুলো কোনোটা এখনো কাজ করতে পারে না। তুমি যদি এটা আবিষ্কার করতে পারো তাহলে অবশ্যই ভালো, তুমি নোবেল পাবা, অনেক মানে অনেক কিছু করতে পারবা, ঠিক আছে। এটা একটু তাহলে চেষ্টা করতে পারো যারা সিএসসি নিয়ে পড়তে চাও। তো সিতে হচ্ছে দেখো, এখানে একটা সেমিকোলন দরকার, এই ব্র্যাকেট দরকার, প্লাস এখানে ডাবল সেমিকোলন দরকার। সেম জিনিসটা তোমার যদি পাইথনে চলে আসো, পাইথনে কিন্তু কিছুই লাগতেছে না। পাইথনে জাস্ট প্রিন্ট লিখবা, এখানে এফ দেওয়ার দরকার নাই, সেমিকোলনও দেওয়ার দরকার নাই, জাস্ট হ্যালো লিখবা।
পাইথন 3.0 তে যদি আসো, এখানে কোনো ব্র্যাকেটও দরকার নেই, জাস্ট হ্যালো লিখবা, লিখে এই পাশে একটা কমা যুক্ত করে দেবা, কোনো সেমিকোলন নেই, কোনো ব্র্যাকেট নেই, কোনো এফ নেই। তার মানে আমাদের যত আপগ্রেডেড হচ্ছে তত কিন্তু আমাদের যে বাধ্যবাধকতা আছে সেগুলো কমে যাচ্ছে, যে এটাই দিতে হবে, এটা দেওয়া বাধ্যতামূলক, এই ব্র্যাকেটটা দিতে হবে, এটা দিতেই হবে, এরকম মানে দিতেই হবে এই জিনিসটা নাই, মাস্ট। তুমি যদি এখানে সেমিকোলন দাও, এটা কি রান করবে না? অবশ্যই রান করবে। জাস্ট কমন সেন্স টেস্ট করো, যে এটা যদি এখানে কোলন দেই, তাহলে কি রান করবে না? রান করা না, রান কিন্তু করবে। যদি রান না করে তাহলে তো আর আপগ্রেড হইল না, তাহলে তো আর একটা তোমার বাধ্যবাধকতা। কেউ যদি ভুলবশত এখানে কমা সেমিকোলন দিয়ে দেয়, তাহলে তো রান যদি না করতো তাহলে তো সির মতো হয়ে গেল, যে এখানে কমা দেওয়া যাবে না, মানে কোনো রেস্ট্রিকশন যেন না থাকে। এখানে সেমিকোলন দিলেও কাজ করবে, সেমিকোলন না দিলেও কাজ করবে, মানে মাস্ট নিডেড না। তুমি চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো। এটাই হচ্ছে আপগ্রেডেড হওয়ার যে কাজ। ফোরটানের এরকম অনেক ছিল, তুমি এগুলো ইউজ করতেছো, এগুলো কিন্তু আমরা বুঝি, প্রিন্ট অ্যাপ, এগুলো কিন্তু আমাদের ভাষা, কিন্তু এগুলোর যে ইউজ সেটা আস্তে আস্তে সহজ করা হয়েছে। ফোরটান, লিসপ, কোবল, বেসিক, এগুলো থেকে থেকে আমরা আসলে আজকে পড়বো সি, ইন্টারমিডিয়েটের পুরোটাই সি পড়বো। তারপর সি প্লাস প্লাস, পাল, তারপর পাইথন। এখানে পাইথনটা হচ্ছে মাস্ট নিডেড, যারা আর কি সি নিয়ে পড়বা, মানে আর কি সিএসসি নিয়ে পড়বা, তাদের জন্য পাইথন পড়তে হবে। এখান থেকে পিএসপি পড়তে হবে, জাভা পড়তে হবে, জাভা স্ক্রিপ্ট পড়তে হবে, এই তিনটা, ঠিক আছে। ভিজুয়াল বেসিক মাঝে মাঝে লাগে, কিন্তু এই চারটা হচ্ছে তোমাদের ধরো ঠিক মানে মেন বেসিক আর কি, ঠিক আছে। পিএসপি, জাভা, জাভা স্ক্রিপ্ট, এগুলো হচ্ছে ওয়েবসাইট বানানো, বিভিন্ন মানে মেন যে কোডগুলো, এগুলো চারটাতে আর কি রান হয়। তো পাইথনটা বেশ ইউজার ফ্রেন্ডলি, অনেক সুবিধা হয়, কিন্তু পাইথন বোঝার জন্য সির বেসিকটা লাগে। সি যেহেতু বুঝতে পারতেছে প্রথম একটা বেসিক ল্যাঙ্গুয়েজ, সেই জন্য সি লাগে। তো এইটাই আর কি। তো আসলে আপগ্রেডের মানে কি, নতুন যে আপগ্রেড হচ্ছে, এটা মানে হচ্ছে তোমার কত রেস্ট্রিকশন কমানো যায়, যে এটা দিতেই হবে, এটা বাধ্যতামূলক, এটা যত কমানো যাচ্ছে তত আর কি ভালো। তো এটা আর কি গেল, এখান থেকে নামগুলো জাস্ট পড়বা। তো এখানের পরবর্তী জিনিসটা যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাসেম্বলার। অ্যাসেম্বলারটা কি জিনিস, এটা তোমাদের সিলেবাসে আছে। তো অ্যাসেম্বলারটা কি জিনিস দেখো, এখানে আমরা কোড করতেছি ABCD, আর এখানে পাচ্ছে হচ্ছে 1010, ঠিক আছে। এখানে পাচ্ছে হচ্ছে 10 কম্বিনেশন, 1010 কম্বিনেশন পাচ্ছি। তো এখানে ABCD দিলাম, এখানে 1010 কম্বিনেশন পাচ্ছি। এটা তো আর হুটহাট চেঞ্জ হয়ে গেল না, তাই না? সরাসরি তার হতে পারবে না, সরাসরি তো হওয়া সম্ভব না, কোনো একটা থার্ড পার্টি আছে অবশ্যই। তো এই যে থার্ড পার্টি যে এটাকে চেঞ্জ করতেছে, ঠিক আছে, আমরা যে লিখতেছি, আমরা যে বললাম যে ফেস করে ডিকোড করলো, এই ডিকোডটা আসলে করলো কে? সিপিইউর মধ্যে যে ডিকোডার আছে, এই ডিকোডটা আসলে করতেছে কে? মানে ওই একা তার করতে পারতেছে না, অটোমেটিক তো আর চেঞ্জ হবে না, তাই না? তো এই যে ডিকোড করতেছে, এই ডিকোডের যে কাজটা করতেছে সেটার নাম হচ্ছে অ্যাসেম্বলার। তাহলে অ্যাসেম্বলারটা কি করে? ডিকোড করে। কি ডিকোড করে? তোমার যে ভাষা, আমাদের যে ইনস্ট্রাকশন মানুষের ভাষা, এটাকে কম্পিউটারের ভাষায় পরিণত করে। এটার কাজ হচ্ছে কি? এটা কাজ করতেছে হচ্ছে অ্যাসেম্বলার। তাহলে অ্যাসেম্বলারটা কি? অ্যাসেম্বলারটা হচ্ছে এক প্রকার ডিকোডার, ঠিক আছে। তো অ্যাসেম্বলারটা কাজ করতেছে হচ্ছে মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করতেছে। তো এখন অ্যাসেম্বলারটার কাজ হচ্ছে ডিকোড করা। তো অ্যাসেম্বলার কয় প্রকার হতে পারে? অ্যাসেম্বলার দুই প্রকারের আছে, একটা হচ্ছে কম্পাইলার আর একটা হচ্ছে ইন্টারপ্রিটার। এটার মধ্যে পার্থক্য আসবে তোমাদের, এটার মধ্যে পার্থক্য অনেক আসবে। এটা দ্বিতীয় চ্যাপ্টারেও আছে, মানে এটা পার্থক্য, ঠিক আছে। এই দুইটার মধ্যে ডিফারেন্স, এই দুইটার মধ্যে ডিফারেন্স পড়তে হবে, যে কম্পাইলার এবং ইন্টারপ্রিটারের মধ্যে ডিফারেন্সটা কি জিনিস। তো কম্পাইলার আর ইন্টারপ্রিটারের মধ্যে পার্থক্য দ্বিতীয় অধ্যায়েও আছে, এখানেও আছে। তুমি জাস্ট বেসিকটা বুঝো আর কি, কম্পাইলার আর ইন্টারপ্রিটারের মধ্যে ডিফারেন্সটা কি জিনিস। প্রথমে বলি কম্পাইলার আর ইন্টারপ্রিটারের মধ্যে মেন বেসিক যে ডিফারেন্স, সেটা হচ্ছে কম্পাইলারটা যেটা করে, তুমি যে কোডটা লিখছো, ধরো এখানে ধরো শুরু করছো কোড, এখানে গিয়ে শেষ করছো, মাঝখানে ধরো 100 লাইনের কোড আছে, 100 লাইনে কোড লিখছো, এখানেও তুমি কোড শুরু করছো, এখানেও শেষ করছো, এখানেও 100 লাইনের কোড আছে, ঠিক আছে। এখন এই কম্পাইলার কি করবে? তোমার এই পুরো 100 লাইনকে একসাথে কোড করবে, একসাথে কম্পাইল করবে, মানে একসাথে ডিকোড করে ফেলবে। তোমার যে 100টা লাইন আছে, সেই 100টা লাইনকে একসাথে ডিকোড করবে। আর ইন্টারপ্রিটার যেটা করবে, সেটাতে তোমার 100টা লাইন আছে, 100টা সিঙ্গেল লাইন, সেই 100টা সিঙ্গেল লাইনকে
একটা করে ডিকোড করবে, একটা করে রেজাল্ট দেখাবে, একটা করে ডিকোড করবে, একটা করে রেজাল্ট দেখাবে। এটা হচ্ছে মেন ডিফারেন্স। আমি আরেকবার বলি সহজভাবে বোঝাও। কম্পাইলার যেটা, সেটা কম্পাইলারটা কি করে, তোমার প্রোগ্রামে শুরু থেকে শেষ পর্যন্ত সেটা প্রথমে দেখে নেবে। তার মানে বুঝতে পারতেছো, শুরু আর শেষের একটা ইয়ে থাকতে হবে, সাইন থাকতে হবে। আর ইন্টারপ্রিটারে যেহেতু কোনো শুরু শেষ নাই, একটা লাইন পাইলে সে ডিকোড করে, তাহলে আর কি করতে হবে, আর কোনো শুরু শেষের কোনো সাইন নাই। ঠিক আছে, এটা হচ্ছে একটা পার্থক্য গেল। তুমি জাস্ট বেসিক থেকেই পার্থক্যগুলো বের করতে পারবা। তো কম্পাইলার কি করবে, শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো কোড করে লাইন করছো, কতগুলো কোড লিখছো, সবগুলোকে একসাথে ডিকোড করবে, করে সেই একসাথে যে ইনস্ট্রাকশন সেটা তোমার সিপিইউকে পাঠাবে। কম্পাইলার প্রত্যেকটা লাইনকে আলাদা আলাদা করবে না, প্রত্যেককে একসাথে ডিকোড করে টোটাল যে ইনস্ট্রাকশনের যে লিস্ট সেটা একসাথে পাঠিয়ে দেবে সিপিইউকে। ইন্টারপ্রিটার কি করবে, তোমার যতগুলো লাইন আছে নো প্যারা, একটা একটা করে লাইন নিবে, একটা লাইনের রেজাল্ট সেটা আগে পাঠাবে, একটা লাইন আর নতুন আরেকটা লাইন নিবে, সেটাকে ডিকোড করবে, করে আবার পাঠাবে, তৃতীয় আরেকটা লাইন নিবে, সেটাকে ডিকোড করবে, সেটাকে আবার পাঠাবে। এভাবে লাইন বাই লাইন করবে। তাহলে কম্পাইলারটা কি করবে একসাথে, আর এটা হচ্ছে লাইন বাই লাইন, এটা হচ্ছে লাইন বাই লাইন। তো এটা দেখবা যে তোমাদের বইয়ে এটা হচ্ছে মেন পার্থক্য দেয়া থাকে, যেটা একসাথে করে, এটা লাইন বাই লাইন করে। আশা করি বুঝতে পারছো যে লাইন বাই লাইন আর এটা মানে কি। বুঝতে পারতেছো এটা একসাথে করে, তার মানে কি এটার জন্য ঝামেলা কিন্তু অনেক। তোমার এই 100টা লাইনের মধ্যে বাই চান্স 99তম লাইনে তুমি জাস্ট একটা সেমিকোলন দাও নাই, এটা কিন্তু ভুল। সেমিকোলন না দেওয়া কিন্তু ভুল। সেমিকোলন যদি না দাও, তাহলে কিন্তু সে এই আগের যে 98টা লাইন করছো, পরের যে লাইনটি লিখছো, এই একটা লাইনের এই একটা সেমিকোলনের জন্য এই পুরো কোডটা রান করবে না, জাস্ট এই একটা সেমিকোলন। ঠিক আছে, এই জন্য সি প্লাস প্লাস প্রোগ্রামাররা ইউজ করে না, কারণ এখানে ভুলগুলো বের করা খুবই কঠিন। তুমি ধরো 1000 লাইনের কোড করছো, 1000 লাইনে কোথায় জাস্ট একটা সেমিকোলন দাও না, এটা কিন্তু বের করা খুবই টাফ। কিন্তু তুমি যদি সেটা ইন্টারপ্রিটারে দেখো, তুমি ধরো 98 লাইনে ভুল করছো, কি হবে, 97 লাইন পর্যন্ত সেটা রান হবে, হয় 98টা রান করবে না। তার মানে কিন্তু তুমি অটোমেটিক্যালি বুঝতে পারতেছো যে তোমার 97 লাইন পর্যন্ত ঠিক আছে, 98টা যেহেতু রান হচ্ছে না, তার মানে 98 লাইনে কোনো সমস্যা আছে। কিন্তু এই কম্পাইলারে সেটা বোঝা যায় না, মানে এটা একটু ভুল বের করা সবথেকে কঠিন কম্পাইলারে, কিন্তু ইন্টারপ্রিটারে ভুল বের করা সহজ। তারপরে এটাতে 100টা লাইন একসাথে হচ্ছে, তাহলে কি হবে, এটাতে এক্সিকিউশন টাইম বেশি লাগবে, আর এটা থেকে একটা একটা করে করতেছে, এক্সিকিউশন টাইম কম। ঠিক আছে, তারপরে হচ্ছে কম্পাইলারটা কি, কম্পাইলারটা ইউজার ফ্রেন্ডলি না অবশ্যই, কারণ ভুল বের করা কঠিন, আর ইন্টারপ্রিটারটা ইউজার ফ্রেন্ডলি। তো এই পার্থক্যগুলো দিবা, মেন পার্থক্য এটাই, যে একসাথে ডিকোড করতে পারে, এটা একসাথে করতে পারে না, এটা লাইন বাই লাইন করে। তো কম্পাইলার কোথায় ইউজ হয়, কম্পাইলার আগের যে ল্যাঙ্গুয়েজগুলো ছিল, সি, সি প্লাস প্লাস, এগুলোতে ইউজ হতো, এর আগেরগুলো সহ। আর ইন্টারপ্রিটার কোথায় ইউজ হয়, জাভা, তারপরে পাইথন, এগুলোতে লাইন বাই লাইন এক্সিকিউশন হয়। ঠিক আছে, তো কম্পাইলারে কিন্তু একটা শুরু আর শেষের জন্য এই একটা ইয়ে দেওয়া হয়, এই ব্র্যাকেট দেওয়া হয়, সেকেন্ড ব্র্যাকেট, কিন্তু ইন্টারপ্রিটারে এসব ডোন্ট কেয়ার, এসব দেওয়া লাগে না। তো মনে হয় বুঝতে পারছো কম্পাইলার আর ইন্টারপ্রিটারের মধ্যে ডিফারেন্স, এটা আরেকবার এখন বই থেকে দেখলে বুঝতে পারবা। তো এটা, তো এখন একটু ভিতরে চলে গেলাম প্রোগ্রামে। তো এখান থেকে আবার এটা সিলেবাসে আছে, এটা সিলেবাসে আছে। তো একটু দেখি বুঝতে পারছো কিনা এই পর্যন্ত, দেখো বলো। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত কম্পাইলার আর ইন্টারপ্রিটার এটা বুঝতে পারলা কিনা? আচ্ছা ঠিক আছে, তো দেখো, তো এখনো হাউ টু বিল্ড এ প্রোগ্রাম, প্রোগ্রামটা আসলে বিল্ড করবা কেমনে, মানে শুরুটা কি, শুরুটা কই থেকে করবা। ধরো তুমি একদম বেসিক এন্ট্রি লেভেলে আসো, তুমি জানো না প্রোগ্রামটা কিভাবে রান করতে হবে। তো এটা আসলে বিল্ডটা, প্রোগ্রামটা বিল্ড করব কিভাবে। ঠিক আছে, তো বিল্ড করার যেটা মেন প্রসেস, এটা জাস্ট বুঝো। ঠিক আছে, এটা পরীক্ষায় আসবে অবশ্যই, কিন্তু তার আগে একটু বুঝো যা বিল্ড করবা। এখানে ধরো তুমি আছো, ধরো একটা বাচ্চা, সে স্কুলে যাবে, তার গন্তব্য হচ্ছে স্কুল, সে বাইরে থেকে স্কুলে যাবে, তার গন্তব্য হচ্ছে এটা। তো সে আসলে অ্যাজ ইউজুয়াল সাইকেল চালায় যায়, সে সাইকেলে যায়,
তো সে যখন সাইকেলে যাবে তখন সে সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে সাইকেলে গেল, সাইকেল দিয়ে সে এখানে যাইতো। কিন্তু সাইকেলটা নষ্ট হতে পারে, এটা কিন্তু স্বাভাবিক কেস, তাই না? সাইকেল তো আর সব দিন ঠিক থাকবে না। সাইকেল যেহেতু একটা মেশিন, মেশিন নষ্ট হওয়া স্বাভাবিক। তো সাইকেলটা কি নষ্ট হতে পারে। তো প্রথম যে কাজ হবে, তুমি যদি এই বাচ্চার ক্ষেত্রে নিজেকে কল্পনা করো, তুমি কিন্তু প্রথমে দেখবা যে সাইকেলটা ঠিক আছে কিনা। তাহলে তোমার স্টেপ ওয়ানটা কি হবে? সাইকেল ঠিক আছে কিনা এটা চেক করা। চেক করব যে সাইকেল ঠিক আছে কিনা, চেকিং। যে চেক, কি চেক করব? সাইকেল ওকে কিনা, সাইকেল ওকে অর নট। তাহলে প্রথম যে তোমার যে স্টেপ, সেটাতে কি করব? যে সাইকেলটা ঠিক আছে কিনা, ঠিক আছে, চেক করব। তারপরে কি করব? যদি ঠিক থাকে, ওকে, হ্যাঁ, যদি ওকে হয় তাহলে কি করব? সাইকেল চালায়ে চলে যাব, শেষ। তাহলে আর কোনো কাজ নাই। কিন্তু যদি না হয়, সেটাও তো আমাকে ভাবতে হবে। তুমি যদি প্রোগ্রামার হও, তোমার যে ইউজার, সেটা যে ইনপুট দিবে সেই অনুসারে তোমাকে কাজ করতে হবে। কিন্তু তুমি তো জানো না যে তোমার ইউজার কি ইনপুট দিবে। তুমি যদি জানতা যে তোমার ইউজার এটা ইনপুট দিবে, তাহলে তো তোমার জন্য কাজ করা সহজ। তাহলে তো তোমাকে দরকার ছিল না, তাই না? প্রোগ্রামটা কেন ইউজ করা হয়? যাতে প্রবলেম সলভ করা যায়। ধরো তোমার একটা জায়গায় ধরো 100টা বাড়ি আছে, তোমার 100টা বাড়ি থেকে 100টা ইনপুট আসতে পারে, তোমার এটা ভেবে কাজ করতে হবে যে 100টা বাড়ি থেকে 100 রকমের ইনপুট দিতে পারে। তোমার সেই 100 রকমের কেস নিয়েই ভাবতে হবে। এটা হচ্ছে প্রোগ্রাম, মানে প্রোগ্রাম করার উদ্দেশ্য। সেই 100টা বাড়ি থেকে যদি এক রকমের কেস আসতো, তাহলে তোমাকে ডাকতো না, তাহলে তো তোমার দরকার নাই। প্রোগ্রামারের কাজ হচ্ছে ওই 100টা কেস নিয়ে ভাবা, যে সে যে কেসই দেখ না কেন, তাকে যেন আমি সলভ দিতে পারি। তো এই জন্য সাইকেল ঠিক আছে কিনা, এখানে জাস্ট কেস দুইটা। তোমার অবশ্যই কেস ভাবতে হবে যে কেস কয়টা, এখানে দুইটা। যে সাইকেল ঠিক আছে, এটা উত্তর হ্যাঁ হতে পারে, সাইকেল ঠিক আছে না হতে পারে। যদি হ্যাঁ হয় তাহলে কি করবা? তাহলে স্টেপ 2 তে যাবা, সাইকেল চালায় স্কুলে চলে গেলাম। এখন যদি সাইকেল ঠিক না হয়, এখান থেকে উত্তর যদি তোমার হয় না, তাহলে কি করবে সেটা ভাবতে হবে তোমার। উত্তর যদি না হয়, তাহলে তোমার কাজ হবে, তোমার যে গার্জিয়ান আছে, আব্বু মা আম্মু, তার থেকে তোমার সাইকেলটা ভাড়া, তার মানে তোমার এখান থেকে রিক্সা ভাড়া নিতে হবে এখন, তাই না? এখান থেকে এখন তোমার রিক্সা ভাড়া নিতে হবে। তোমার সাইকেলটা যদি ঠিক না থাকে, তাহলে তোমার স্টেপ 3টা কি হবে? তোমার আব্বু মা আব্বুর থেকে রিক্সা ভাড়া নিতে হবে। সেই রিক্সা ভাড়া নিয়ে তোমার এখন রিক্সায় নিতে হবে, তারপরে তোমার পৌঁছাতে হবে। এখানে জাস্ট এগুলো স্টেপ 2 স্টেপ 3 এখানে জাস্ট বোঝানোর জন্য, তুমি জাস্ট গল্প শুনে বুঝতে পারবা। তো তোমার সাইকেল, তুমি সকালে উঠলা, দেখলা যে তোমার সাইকেল ঠিক আছে, উত্তর হতে পারে দুইটা। আর অন্য কোনো কেস হওয়ার সম্ভাবনা নাই, হয় হ্যাঁ অথবা না। যদি হ্যাঁ হয়, তুমি সাইকেল চালায় স্কুলে যাবা। তাহলে আর পরবর্তী কোনো এই ধাপগুলো যে হইলো, এই পরবর্তীগুলো কোনো দরকার নাই। কিন্তু যদি হ্যাঁ না হয়, তোমাকে প্রোগ্রামার তোমাকে এটাও ভাবতে হবে যে উত্তর সবসময় হ্যাঁ হবে না, তোমার কেস অবশ্যই দুইটা হতে পারে। তো যদি হ্যাঁ না হয়, তাহলে না। না না হইলে কি হবে? তাহলে এই 3টা স্টেপ কাজ করবে, ঠিক আছে? না হইলে সে রিক্সা ভাড়া নিবে, তারপরে সে রিক্সা খুঁজবে, সেই রিক্সার মাধ্যমে সে স্কুলে পৌঁছাবে। তাহলে তোমার আমাদের এখান থেকে যেটা বুঝতেছি সেটা হচ্ছে যে একজন প্রোগ্রামারের জন্য যতগুলো কেস চিন্তা করা যায় সবগুলো চিন্তা করতে হবে। মানে ভালো প্রোগ্রামার, খারাপ প্রোগ্রামার, খারাপ প্রোগ্রামার বলতে কিছু নাই, ধরো ভালো প্রোগ্রামার, নুব, প্রো, এগুলো বলা হয় কেন আর কি, যে কে কত তাড়াতাড়ি কেস চিন্তা করতে পারে। এই যে বুয়েটে ধরো এবার বাংলাদেশে যে আইসিপিসির যে কন্টেস্টটা হচ্ছে, এখানে জানো যে ইন্টারন্যাশনাল প্রোগ্রাম কন্টেস্ট যেটা আইসিপিসি, ঠিক আছে, এটা কিন্তু সংগঠিত হচ্ছে, ঠিক আছে। আইসিপিসিতে হচ্ছে এবার বাংলাদেশে, মানে প্রথমবারের মতো আর কি, এশিয়ার মধ্যে কোনোবার হয় নাই, এবার হচ্ছে আইসিপিসির কন্টেস্ট বাংলাদেশে হচ্ছে, ঠিক আছে। তো এই যে হচ্ছে, এখানে দেখো, এখানে ওদেরকে অনেকগুলো প্রবলেম দেওয়া হয়, 10টা মতো প্রবলেম দেওয়া হয়েছে। এবার 10টা মতো প্রবলেম দেওয়া হয়, সে কত তাড়াতাড়ি সেটা সলভ করতে পারে। যেটা ধরো এমআইটি অবশ্যই টপ র্যাঙ্কড, এমআইটিতে 10টার মধ্যে 10টাই সলভ করছে। তো আমাদের দেশে সর্বোচ্চ বুয়েট সলভ করছে হচ্ছে 4টা, বুয়েট সলভ করছে মাত্র 4টা, মানে আমাদের দেশের মধ্যে সর্বোচ্চ। এর মধ্যে এশিয়ার মধ্যে আইআইটিটা আছে, তারপরে বুয়েট, ঠিক আছে। বাংলাদেশের মধ্যে বুয়েট সর্বোচ্চ 4টা সলভ করছে, অন্যগুলো 2টা 3টা করে সলভ করছে। তারপরে ডিউ আছে, শাস্ট আছে, ওরা 3টা না 2টা করছে। তো এই যে ডিফারেন্সটা, যে সলভ করা বলতে আসলে কি বোঝাচ্ছে? সলভ করা বলতে আসলে
যতগুলো কেস হতে পারে তুমি যদি এখানে জাস্ট ধরে নিতা যে এর সাইকেলটা শুধু ঠিকই আছে, তাহলে হয়তো, তাহলে কিন্তু তুমি এই প্রবলেমটা সলভ করতে পারলা না। কারণ এ যদি বলে যে না আমার সাইকেল ঠিক নাই, তাহলে কিন্তু সে প্রবলেমটা আর সলভ হইল না। তো এই যে তোমার কেজ চিন্তা করার যে শক্তিটা, এটাকে তোমার ডেভেলপ করতে হবে একদম প্রোগ্রাম রান করার জন্য। তো প্রোগ্রাম রান করতে হচ্ছে তোমার এটা আসলে মেন যে জিনিস, যে আসলে ওখানে লজিকটা কি, কেসগুলো কী কী হতে পারে, এটা যে যত তাড়াতাড়ি বিল্ড আপ করতে পারে সে তত তাড়াতাড়ি ভালো করতে পারে। ঠিক আছে, তো এটা আর কি বিল্ড আপ প্রোগ্রাম মানে এটাই বোঝায় যে আর কি। ঠিক আছে, যে আসলে কেস কত হতে পারে সবগুলো কেস নিয়ে তোমাকে, হ্যাঁ শামিন বুয়েট 39 পজিশনে, জি। তো এটাই আর কি। ঠিক আছে, বিল্ড আপ প্রোগ্রাম মানে বোঝাচ্ছি কেস কতগুলো হতে পারে সেগুলো সবগুলো নিয়ে তোমাকে ভাবতে হবে, জাস্ট একটা কেস নিয়ে ভাবলে হবে না। তো তাহলে বিল্ড আপ প্রোগ্রামের জন্য কি করতে হবে, তোমাকে প্রথমে প্রবলেমটা বের করতে হবে, তাই না? তোমার যে প্রবলেম, এটা আসলে কি প্রবলেম সেটা আগে তোমাকে ফাইন্ড আউট করতে হবে। তুমি যদি প্রবলেমই বুঝতে না পারো তাহলে তুমি সেটা সলভ করতে পারবে না। এখন বুঝতে পারো যে, বলতে পারো যে ভাইয়া প্রবলেম তো দেয়া থাকে, প্রশ্নে তো দেয়াই থাকবে যে 1+2+3 ডট 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 এন পর্যন্ত সাম বের করো, এটা তো প্রবলেম দেয়াই আছে, এটা তার কি প্রবলেম ফাইন্ড আউট করবো? ভাই তোমাকে তো আর এইভাবে বলে দেওয়া থাকবে না, তোমার প্রবলেম তো এখানে সিট তো মেন কাজ তোমার খাতায় এই 1 2 থেকে এন পর্যন্ত সাম বের করা না, তাই না? প্রোগ্রামটা তো ওই জন্য আর কি কাজ হয় নাই। প্রোগ্রামটা তুমি যদি তোমাকে এখন বলবে যেমন ধরো ইয়েতে আসে আর কি, গুগলে যে কোডগুলো আসে, ঠিক আছে, গুগলে যে কোডগুলো আসে সেগুলোতে কি থাকে, ধরো তোমার 100টা বাইরে আছে। আচ্ছা এগুলো পরে বলবো নি আস্তে আস্তে, জাস্ট এটা মনে রাখো যে প্রবলেমগুলো ফাইন্ড আউট বলতে তোমার প্রবলেমটাকে ধরতে হবে। প্রবলেমগুলো এরকম প্রশ্নে যেরকম বুঝি আমরা প্রবলেম, এরকম না কিন্তু। তো ফাইন্ড আউট দ্য প্রবলেম, তারপরে তোমাকে ভাবতে হবে এই যে কেস বললাম যে এটা কিভাবে সলভ করা যায়। ঠিক আছে, এটা কিভাবে সলভ করা যায়, তুমি যে কেসগুলো ভাবলা তারপরে সেই কেসটাকে এখন তোমার কোডের ভাষায় লিখতে হবে, তারপরে সেটাকে রান করতে হবে। তার মানে আমরা যে পুরো প্রোগ্রামটাকে 4 ভাগে ভাগ করতে পারি। একটা প্রবলেম যদি আসে তোমার সামনে, একজন প্রোগ্রামারের সামনে যদি আসে, তাহলে সে 4 ভাবে চিন্তা করতে পারে। প্রথমে সে প্রবলেমটা ফাইন্ড আউট করবে যে আসলে সমস্যাটা কোথায়, সমস্যাটা কি, তারপরে এই সমস্যাটা কিভাবে সলভ করতে হবে। সমস্যা যদি বুঝতে না পারো সেটা সলভ করা যায় না, তো সেইটাকে সলভ করতে শিখতে হবে। তারপরে সেটা সেই সলিউশনটাকে কোড করতে হবে, তারপরে সেই কোডটাকে রান করে দেখতে হবে যে সেই প্রবলেমটা আসলে সলভ হইল কি না। এখন প্রবলেম তো ফাইন্ড আউট করতে পারবো আমাদের বেসিক যে আছে, ঠিক আছে, এখানে তো আমরা সলভ করতে পারবো। তারপরে হচ্ছে হাউ টু সলভ ইট। এখন এইটা কিভাবে করতে পারি, যে আসলে সলভ করবো কিভাবে, এটা তো প্রশ্নে দেওয়া থাকে, তোমাদের মাথায় যেটা আসবে এটা আমরা পরবর্তীতে আরও দেখবো যে আসলে প্রশ্নে দেয়া থাকে বলতে কি বোঝাচ্ছি। কারণ আমাদের যে ইন্টারমিডিয়েট সিলেবাসে এখানে তো দেয়া আছে যে 1 থেকে n পর্যন্ত সাম বের করো, কোনো একটা সংখ্যার ফ্যাক্টোরিয়াল বের করো, কোনো একটা দ্বিপদী বহুপদী সমীকরণের সমাধান বের করো। এগুলো মানে আমরা কোডিং বোঝাচ্ছি, কিন্তু এগুলো তো আসলে কোডিং এর উদ্দেশ্য না, কোডিং এর উদ্দেশ্য অন্যগুলা। তো অনেকগুলো প্রবলেম আছে যেগুলোতে আর কি মানে প্রবলেমই বোঝা যায় না, তুমি সলভ করবা কিভাবে। তো এই জন্য আগে প্রথমে প্রবলেম ফাইন্ড আউট করতে হয়। এখন দ্বিতীয়টা আমাদের যে হাউ টু সলভ ইট, এটাকে কীভাবে সলভ করতে পারি। তো আমাদের আজকের যে মেনলি বেসিকের যে অংশ, এটা পড়ালে শেষ হবে। এটা হচ্ছে হাউ টু সলভ ইট, এটা পড়াবো। তারপরে কোড দিস, এটা নিয়ে পরবর্তী যে 11টা ক্লাস, ঠিক আছে, 11টা ক্লাস হচ্ছে কিভাবে কোড করতে পারি এটার উপরে। তো আমরা আজকে এখন থেকে যেটা পড়বো সেটা হচ্ছে হাউ টু সলভ ইট, এটা কিভাবে সলভ করা যেতে পারে। তো দেখো তোমার কাছে যদি একটা সামনে যদি প্রবলেম আসে, সেটাকে সলভ করার জন্য, এটা অবশ্যই বুঝতে পারতেছো খাতা কলমের থেকে তোমার ব্রেন বেশি খাটাতে হবে। এখন ব্রেন যে খাটাবা সেটার জন্য তোমার কাছে 2টা অপশন আছে। একটা হচ্ছে অ্যালগোরিদম দিয়ে লেখা, একটা হচ্ছে অ্যালগোরিদমের সাহায্য নেওয়া, আর একটা আছে হচ্ছে সেটা হচ্ছে ফ্লো চার্ট। তাহলে কি বললাম, তোমার কাছে যে প্রবলেমটা আছে সেটা সলভ করার জন্য তোমার হাতে অপশন হচ্ছে 2টা, যে তুমি এই 2টার মাধ্যমে সেটাকে সলভ করার চিন্তা ভাবনা করতে পারো। একটা হচ্ছে অ্যালগোরিদমের মাধ্যমে সেটাকে সলভ করার চেষ্টা করতে পারো, আর একটা হচ্ছে ফ্লো চার্টের মাধ্যমে সেটাকে সলভ করার চেষ্টা করতে পারো। এখন অ্যালগোরিদম আর ফ্লো চার্টটা কি জিনিস, এই যে একটু আগে আমরা বললাম না যে সে তার কি সাইকেল ঠিক আছে, উত্তর যদি হ্যাঁ হয় তাহলে পরেরগুলোতে যাওয়ার দরকার নেই, সে সরাসরি সাইকেলে স্কুলে চলে যাবে। উত্তর যদি না হয় তাহলে সে পরবর্তী ধাপে যাবে। এই যে এর আগে স্টেপ 2 স্টেপ 3 স্টেপ 4 এগুলো পড়লাম, এগুলো হচ্ছে
ধাপে ধাপে যদি কোনো কিছু লেখো, এগুলো কিন্তু সিলেবাসে আছে, ঠিক আছে? ধাপে ধাপে যদি কোনো কিছু লেখো, ধাপে ধাপে নির্দেশনা যদি লেখো, তাহলে সেটার যেটা লেখা হয় সেটাকে বলা হয় অ্যালগোরিদম। কোনো একটা প্রবলেম সলভ করার জন্য ধাপে ধাপে যে তুমি নির্দেশনাগুলো লিখতেছো, এগুলোকে বলা হয় হচ্ছে অ্যালগোরিদম। আর সেই ধাপে ধাপে নির্দেশনাগুলোকে যদি তুমি কোনো সিম্বল দ্বারা প্রকাশ করতে পারো, কোনো একটা ধরো সার্কেল, একটা স্কোয়ার, রম্বস, এগুলো দিতে পারো, এগুলো যদি দিতে পারো তাহলে সেটাকে বলা হয়েছে ফ্লো চার্ট, ঠিক আছে? তো অ্যালগোরিদমটা কি? অ্যালগোরিদমটা হচ্ছে কোনো একটা প্রবলেম সলভ করার জন্য ধাপে ধাপে যে প্রোগ্রামগুলো সেটা। আর ফ্লো চার্টটা কি জিনিস? ফ্লো চার্টটা হচ্ছে তুমি যে ধাপে ধাপে সলভগুলো করলা, এই ধাপে ধাপে সলভগুলোকে তুমি এত বাংলা লেখা লিখবা না, তুমি জাস্ট সিম্বলের মাধ্যমে প্রকাশ করবা, ঠিক আছে? মানে ধাপে ধাপে যে লিখছো যে আমরা এখানে গেলাম, ধাপ 3-তে যাই, ধাপ 4-এ যাই, এগুলো লিখবো না, আমরা এটাকে সিম্বলের মাধ্যমে প্রকাশ করব। এটাকে বলা হয় হচ্ছে ফ্লো চার্ট, ঠিক আছে? তো এটা হচ্ছে মেন বেসিক যে কথাবার্তা। তো এইটুকু বুঝতে পারছো কিনা একটু জানাও। আচ্ছা, ভেরি গুড, বুঝতে পারলে হলো। আচ্ছা, ক্লাস করতেছে মনে হয় তিনজন, হাসনাত আবির, শামিন আর হচ্ছে রাজেশ্বরী দাস। আচ্ছা, ঠিক আছে, অন্যদের হয়তো পরীক্ষা বা সমস্যা থাকতে পারে, সমস্যা নাই। তো এটা হচ্ছে অ্যালগোরিদম। অ্যালগোরিদমগুলো পরীক্ষা কিন্তু অ্যালগোরিদমও আসবে, ফ্লোচার্টও আসবে। তো অ্যালগোরিদমটা যেটা বললাম, দেখো, প্রথম ক্লাস বেশিক্ষণ নিব না, তো বোরিং হওয়ার সম্ভাবনা বেশি, যেহেতু ডাটা বিষয়ক জিনিসপাতি, তথ্য। তো অ্যালগোরিদমটা হচ্ছে পরীক্ষায় আসবে, এটা তোমার গ মার্কের জন্য আসে, ঠিক আছে? তো আমরা লাস্টের ক্লাসে বলে দেবো পরীক্ষা কী কী আসবে। মানে অনেক কিছু পড়াবো, তো এতগুলো তো আর মনে রাখতে পারবা না, কিন্তু শিখতে হবে, এই জন্য শেখাচ্ছে আর কি। তো অ্যালগোরিদম যেটা, সেটা হচ্ছে ধাপে ধাপে ইনস্ট্রাকশনগুলো, ঠিক আছে? ধাপে ধাপে যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া হয়, ইনস্ট্রাকশন সেমভাবে ধরো, এটার জন্য একটা যদি এক্সাম্পল নেই, ওই বাচ্চার স্কুলটাই নিব, ঠিক আছে? ওইটা যেহেতু বলেছি আমরা এখনো কোডিংয়ে যাই নাই, তো বাচ্চার এক্সাম্পলটাই নিব। তো এটার জন্য কি এক্সাম্পল নিতে পারি? আচ্ছা, আর একটা বলে দেই, যে এখানে তোমাদের মনে হতে পারে যে ভাইয়া তাহলে যে কোডগুলো আছে বইয়ে, এগুলোর জন্য তো ফ্লো চার্ট আসে, সেগুলো কিভাবে শিখবো? আমরা যে 5 আর 6 নাম্বার ক্লাসে কোড রাখছি, ওইখানে কিন্তু আমরা কোডিং করব। তার আগে এটাই তার আগে সেটার অ্যালগোরিদমও শিখবো। মানে একটা কোড যখন রান করব, তার আগে তার মানে একটা কোড আসলে কিভাবে রান করতে হয় সেইভাবেই করব, ঠিক আছে? বইয়ে যেভাবে আমরা শিখি, যে প্রথমে ফ্লো চার্ট পড়ি, প্রথমে অ্যালগোরিদম পড়ি, তারপরে কোডগুলো পড়ি, এরকম না, আসলে কোডের তো ওইভাবে নিয়ম না। কোডের নিয়মটা হচ্ছে তোমার সামনে যখন একটা প্রবলেম আসবে, সেটাকে কিভাবে কিভাবে সলভ করতে পারো তুমি, সে প্রথম থেকে শিখবো। যে প্রথমে সেই কোডটা নিব, প্রবলেমটা নিব, তারপরে সেটাকে অ্যালগোরিদমে ফেলবো, তারপর ফ্লো চার্টে ফেলবো, তারপরে কোড করব। মানে মুখস্থ থেকে একটু বেরিয়ে আসতে চাচ্ছি, তো ওইটা নিয়ে প্যারা নেওয়ার দরকার নেই। আমরা সবগুলো যেগুলো যতগুলো কোড করব, সবগুলোর অ্যালগোরিদম, ফ্লো চার্ট দেন কোড করব, ঠিক আছে? তো এখানে আমরা জাস্ট অ্যালগোরিদম আর ফ্লো চার্টের কনসেপ্টটা বুঝতেছি, যেহেতু আজকে বেসিক ক্লাস। তো ধরো ওই আগের বাচ্চাটার ক্লাসই, যে বাচ্চা স্কুলে যাবে, তোমার ধাপ প্রথমে কি হবে? ধাপ 1, ধাপ 1 হবে যে বাচ্চা ঘুম থেকে উঠলো বা বাচ্চা রেডি হলো, হয়ে সে দেখলো যে সাইকেল ঠিক আছে কিনা, ঠিক আছে? সাইকেল ঠিক আছে কিনা, তার মনের মধ্যে দুইটা প্রশ্ন থাকতে পারে, একটা হচ্ছে সাইকেল ঠিক আছে কিনা। ধাপ 2তে কি হতে পারে? ধাপ 2তে উত্তর যদি হ্যাঁ হয়, যদি হ্যাঁ হয়, হ্যাঁ হইলে কি হবে? তাহলে ধাপ ধরো 5-এ যাবে, ধাপ 5-এ। আর যদি না হয়, তাহলে ধাপ
ধরো 3-এ যাব, ঠিক আছে। তো ধাপ 3-এ তাহলে কি লিখতে হবে, যদি না হয় সেটাতে লিখতে হবে। তো ধাপ 3-এ কি লিখবো তাইলে, দেখো সাইকেল ঠিক আছে কিনা, তো যদি না হয় তাহলে ধাপ 3-এ যাব, তাহলে ধাপ 3-এ না হইলে যাব, তাহলে সাইকেল ঠিক নাই, তাহলে কি করতে হবে, তাহলে বাসা থেকে তোমার রিক্সা ভাড়া নিতে হবে, বাসা থেকে রিক্সা ভাড়া। ধাপ 4-এ কি করবা, সে রিক্সা দিয়ে রিক্সা নিবা, রিক্সায় উঠবা, রিক্সায় উঠবো, আর ধাপ 5-এ ধরো স্কুলে আসলা। দেখো জাস্ট যা পড়ছো ওটাই আমরা খালি এখানে লিখছি, অ্যালগোরিদমের মাধ্যমে লিখছি। যে প্রথমে তুমি চেক করলা হচ্ছে যে আমার সাইকেলটা ঠিক আছে কিনা, যদি উত্তর হ্যাঁ হয়, সাইকেল যদি ঠিক থাকে তাহলে কি করলাম, তাহলে যদি হ্যাঁ হয় তাহলে ধাপ 5-এ যাব, যদি হ্যাঁ হয়, যদি তোমার সাইকেল ঠিক থাকে তাহলে ধাপ 5 এইটা, ঠিক আছে। ধাপ 5-এ গেলাম, যে উত্তর ঠিক হ্যাঁ আছে, তাহলে কি আসলাম, তাহলে স্কুলে চলে আসলাম সাইকেল দিয়ে। যদি না হয় তাহলে কি করব, তাহলে ধাপ 3-এ যাব, ধাপ 3-এ কি হয়েছে, বাসা থেকে রিক্সা ভাড়া নিলাম, ধাপ 4-এ গিয়ে রিক্সায় উঠলাম, তারপরে স্কুলে আসলাম। তার মানে যদি না হয় তাহলে কিন্তু এই জিনিসগুলো হওয়ার কোনো অপশন নাই, তাই না। যদি হ্যাঁ হয়, যদি না হয় তাহলে কি, তাহলে এই দুইটা জিনিস এক্সিকিউট হবে। এই জাস্ট লিখলাম, এটাকে বলা হচ্ছে অ্যালগোরিদম, ঠিক আছে। যে তোমার যে ইনস্ট্রাকশনগুলো এগুলো ধাপ ওয়াইজ লিখলা, স্টেপ ওয়াইজ লিখলা, জাস্ট ইট, এটাই। তো এত কঠিন কনসেপ্ট না, অ্যালগোরিদমটা একদম ইজি। তুমি যেটা করবা তোমার কোডকে রান করানোর জন্য জাস্ট বাংলায় লিখবা ধাপ ভিত্তিক, ঠিক আছে। আমরা আরও দেখব পরে, এটা জাস্ট বেসিক মনে রাখো। তারপর হচ্ছে ফ্লো চার্ট। ফ্লো চার্টটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, এটা সবাই ইউজ করে, মোটামুটি প্রোগ্রামাররা ইউজ করে, ঠিক আছে। কিন্তু তোমার যখন সময় থাকবে না তুমি কিন্তু অ্যালগোরিদম ইউজ করবা, তো এটা বলে লাভ নাই। কিন্তু ফ্লো চার্টটা মোটামুটি স্ট্যান্ডার্ড, ঠিক আছে, সবাই বুঝতে পারে। কারণ তুমি ধরো যখন অ্যালগোরিদম লিখবা তখন কিন্তু তোমার নিজের ভাষায় লিখবা, ধরো বাংলায় বা ইংরেজিতে লিখলা, যারা চাইনিজ বা যারা জাপানিজ তারা কিন্তু নিজেদের ভাষায় লিখবে, তখন কিন্তু আমরা বুঝতে পারবো না। কিন্তু ফ্লো চার্টে এমন কিছু এলিমেন্ট আছে যেগুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃতিপ্রাপ্ত, যেগুলো দেখলে বোঝা যায় আসলে কোনটাতে কি বোঝাচ্ছে। সেগুলো এরকম এই 6টা সাইন তোমাদের বইয়ে আছে, বেসিক্যালি ইয়েতেও 6টা সাইন ইউজ করা হয়। তো এই 6টা সাইনের অবশ্যই তোমার ইউজ বুঝতে হবে। প্রথমে যেটা দেখো একটা ডাম্বেল ডিম আকৃতি, এটা মনে বোঝায় হচ্ছে স্টার্ট আর হচ্ছে এন্ড, এন্ড বলতে পারো, স্টপ বা এন্ড বলতে পারো, সেটা হচ্ছে এটা। মানে তোমার একটা যে শুরু হইলো সেই শুরুটা হচ্ছে স্টার্ট থেকে শুরু হইলো এই ডাম্বেল আকৃতি, মানে যখন থাকবে সেখানে মানে কি শুরু হইলো, আর যদি শেষে থাকে তার মানে তোমার রান শেষ। তার মানে তুমি যদি একটা জায়গায় এটা দাও, মাঝখানে হাবিজাবি দিছো, দিয়ে এখানে দিছো, দিয়ে এখানে আরেকটা সার্কেল দিছো, সে কোডটা কতটুকু রান করবে, এখান থেকে এইটুকু রান করবে, এটা কিন্তু তার অংশ না। কারণ এটা দেওয়া মানে কি, এটা দেওয়া মানে তুমি সেটাকে এন্ড করে দিছো, ঠিক আছে। তো এটা মানে হচ্ছে স্টার্ট বা স্টপ, যদি প্রথমে থাকে তাহলে স্টার্ট বোঝাবে, আর যদি পরে থাকে তাহলে সেটাকে স্টপ বোঝাবে। এটা মানে কি, এটা হচ্ছে কানেক্টিং পয়েন্ট, এটা মানে হচ্ছে কানেক্টিং পয়েন্ট। কানেক্টিং পয়েন্ট আবার কি জিনিস, কানেক্টিং পয়েন্টটা হচ্ছে, আমি আগের ক্ষেত্রে যাই, দেখো ধাপ 5, ধাপ 5-এ কিন্তু যদি তোমার সাইকেল হ্যাঁ হয় বা যদি না হয়, দুইটার ক্ষেত্রে কি এটা কানেক্টিং পয়েন্ট না। যদি ধাপ 5-এ তোমার যদি উত্তর হ্যাঁ হয় তাহলে কিন্তু তুমি স্কুলে আছো, যদি না হয় তাহলে ধাপ 3 আর 4 পেরিয়ে ধাপ 5-এ আছো। তাহলে তোমার উত্তর হ্যাঁ হইলেও তুমি ধাপ 5-এ আছো, না হইলেও ধাপ 5-এ আছো। তোমার কেজ যতগুলাই হোক, তোমার যতগুলো লজিকই খাটাও, তোমার যতগুলো কেজি পসিবল হোক, সবগুলো পসিবল কেজে যদি একটা জায়গাতে এসে থামে, ঠিক আছে, তোমার যতগুলো প্রবলেম আছে সবগুলো সলভ হওয়ার পরে একটা জিনিসে এসে থামলো, সেটা হচ্ছে তোমার কানেক্টিং পয়েন্ট এসে যোগ হবে, ঠিক আছে। যতগুলো তোমার ইনস্ট্রাকশন সবগুলো এক জায়গায় এসে যোগ করলা, কানেক্টিং পয়েন্ট মানে এটাই, তোমার যতগুলো ইনস্ট্রাকশন আছে সবগুলো একটাতে যখন অ্যাড করতে চাবা সেটা হচ্ছে কানেক্টিং পয়েন্ট, ঠিক আছে। এখান থেকে তাহলে মানে কি, এখানে তোমার ইনপুট আসতে পারে অনেকগুলা, হাজার হাজার ইনপুট আসতে পারে, কিন্তু আউটপুট যাবে কি, আউটপুট যাবে জাস্ট একটা, ঠিক আছে। অনেকগুলো ইনপুটকে সমন্বিত করে
জাস্ট একটা আউটপুটে পরিণত করলো, এটাকে বলা হচ্ছে কানেক্টিং পয়েন্ট। ইউজ করলে আরও বুঝতে পারবা, সেটা তো সমস্যা নেই, জাস্ট এটা মনে রাখো যে এটা হচ্ছে কানেক্টিং পয়েন্ট, যেটা অনেকগুলো ইনপুট নেয়, নিয়ে সেটার আউটপুটটা জাস্ট একটাতে পরিণত করে। ঠিক আছে, অনেকগুলোকে কানেক্ট করে, অনেকগুলো নির্দেশনার যে রেজাল্ট সেগুলো কি করে, কানেক্ট করে একটাতে। ওকে, তারপরে এটা হচ্ছে ইনপুট আউটপুট। তুমি একটা কোড স্টার্ট করছো, ভালো কথা, স্টার্ট আর স্টপের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। স্টার্ট করা মানে তোমার প্রোগ্রামটা রান হয়েছে, তুমি সকালে ঘুম থেকে উঠছো, মানে তোমার কোড রান হয়ে গেল, তুমি স্কুলে পৌঁছানো শেষ, তোমার কোড এন্ড হয়ে গেল। এখন ইনপুট আউটপুট বলতে কি, তোমার থেকে কি আমি শুনি নাই যে তোমার সাইকেল ঠিক আছে কি না ঠিক নাই? অবশ্যই তোমার থেকে শুনছি আমি, তাই না, যে তোমার সাইকেল ঠিক আছে কি ঠিক নাই। এখন তোমার কাছে অপশন ছিল দুইটা, যে হ্যাঁ অথবা না। আমি কিন্তু তোমার থেকে মুখে শুনবো না যে তোমার সাইকেল ঠিক আছে নাকি নাই, অবশ্যই তোমার থেকে আমি ইনপুট নিছি, তাই না, আমি তো আর দেখি নাই যে সাইকেল ঠিক আছে কিনা। আমি তোমার থেকে ইনপুট নিলাম যে তোমার সাইকেল ঠিক আছে কি ঠিক নাই। যদি ঠিক থাকে তারপরে বাকি কাজ করছি, যদি ঠিক না থাকে তারপরেও বাকি কাজ করছি। তার মানে তোমার ইনপুটের উপরে আমার সবগুলো কোডের পুরো সিনারিওটা চেঞ্জ হয়ে গেছে। তার মানে তোমার ইনপুট আর আউটপুট নিতে হচ্ছে। ঠিক আছে, ইনপুট আর আউটপুট নেওয়াটা সবথেকে গুরুত্বপূর্ণ, কারণ ইনপুট আর আউটপুটের উপরেই জন্যই কোড। ঠিক আছে, যে কত রকমের ইনপুট হলে কত রকমের আউটপুট হতে পারে, সেটাই হচ্ছে আমাদের কাজ। তো ইনপুট আর আউটপুট নিতে হবে। ইনপুট আউটপুট আর স্টার্ট এন্ড কিন্তু এক না। স্টার্ট মানে তোমার প্রোগ্রামটা রান হয়েছে, আর ইনপুট মানে হচ্ছে তুমি ইউজার থেকে মানে যেটা জিনিসটা নিচ্ছ, আর আউটপুট মানে তোমার প্রোগ্রাম থেকে সে যেটা দেখতে পাচ্ছে। ঠিক আছে, তো এই দুইটা কিন্তু বুঝতে হবে। অনেক সময় দুইটা এক লাগে, যে স্টার্ট আর এন্ড আর ইনপুট আউটপুট হয়তো এক, কিন্তু দুইটা এক না। ঠিক আছে, তো এটা গেল। আর যেটা বক্স দিছি এটা গ্লো করতেছে, তো এটা হচ্ছে প্রসেসিং বক্স। ঠিক আছে, এখানে হচ্ছে প্রসেসিং বক্স। এটা কি করে, আচ্ছা পরীক্ষা কিন্তু আসে কিভাবে, পরীক্ষায় এটা একমাত্র আরেকটা অপশন আছে, তো এগুলো সাইন কিন্তু দিয়ে বলে যে কোনটা আসলে কি জন্য ইউজ হয়। এটা কিন্তু মাঝে মাঝে আসে, যে ফ্লো চার্টে এলিমেন্ট দিয়ে থাকে, দিয়ে বলে কোনটার আসলে কি কাজ। এই জন্য এগুলো একটু বোঝা গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে প্রসেসিং বক্স। প্রসেসিং বক্সটা কি জিনিস, এই ছোট কেদে বুঝলে মানে বোঝা একটু টাফ। প্রসেসিং বক্সটা হচ্ছে তোমার ধরো অনেকগুলো, ধরো কি করবা, সাম করবা, যোগ করবা। ঠিক আছে, একা এক্স আর ওয়াই এর যে মান সেটা যোগ করে জেডে রাখবা। তখন এই যে যোগ করতেছ, এই যোগটা কই করবা, তুমি তো আর ইনপুটে যোগ করতে পারবা না, তুমি তো আর কানেক্টিং পয়েন্টে যোগ করবা না, তাই না। তো তোমার যে যোগ করতে হবে, মানে তুমি যে কাজটা করতেছো, ঠিক আছে, এই যে ধাপ 3 4 এগুলো ছিল, এগুলো কই হইলো? ধাপ 3 4-এ কি তুমি রিক্সা ভাড়া নিলা, তারপরে তোমার আম্মুকে জিজ্ঞেস করলা যে ভাড়া দেন, তিনি ভাড়া দিল, তারপরে তুমি রিক্সা ঠিক করলা, এই যে কাজগুলো করলা, এগুলো কই হইলো? এগুলো হচ্ছে প্রসেসিং হইলো। ঠিক আছে, মানে যেখানে কাজ করা হচ্ছে, যে বক্সের মধ্যে কাজ করবা সেটা হচ্ছে প্রসেসিং বক্স, মানে যেখানে কোডের যে কাজ, মানে মেন বডির যে কাজ সেটা হচ্ছে এখানে হয়। ঠিক আছে, এটা হচ্ছে কাজ করে, কোডের কাজ যেখানে করে সেটার নাম হচ্ছে প্রসেসিং বক্স। আর এই যে রম্বস আকৃতি, এটা হচ্ছে কন্ডিশন চেক। কন্ডিশন চেক, কন্ডিশন চেক কি জিনিস দেখো, এখানে তোমার থেকে আমি যখন ইনপুট নিছি, এখানে তোমাকে আমি কন্ডিশন কয়টা আছে আমার কাছে, কন্ডিশন হচ্ছে দুইটা, যে সাইকেল কি ঠিক আছে, হ্যাঁ না, হ্যাঁ না। কন্ডিশনের তাহলে উত্তর কয়টা হতে পারে, হ্যাঁ অথবা না। কন্ডিশনের উত্তর সবসময় দুইটা। এই বক্স থেকে দুই রকমের ইনপুট পাইতে পারো তুমি, একটা হচ্ছে হ্যাঁ, একটা হচ্ছে না। ঠিক আছে, হ্যাঁ অথবা না, তোমার যে অপশন ছিল সেখানে হ্যাঁ অথবা না হতে পারে, একটা নিউট্রাল হতে পারে, এগুলো কেস ভিত্তিক বুঝবো। যাই হোক, তো এখানে হচ্ছে তুমি একটা কন্ডিশন দিবা, দিয়ে তোমার আউটপুট হতে পারে, যে আমাদের এই ক্ষেত্রে আউটপুট হচ্ছে দুইটা, যে তোমার কি সাইকেল ঠিক, হ্যাঁ, আর ওটা কি না। তার মানে সাইকেল কি ঠিক, এই যে প্রশ্নটা করলাম আমি ইয়েকে, আমার ইউজারকে, এই প্রশ্নটা আসলে কই থেকে করলাম, কন্ডিশনটা কই থেকে দিলাম, সেটা হচ্ছে এই কন্ডিশন বক্স থেকে। ঠিক আছে, এখানে হচ্ছে কন্ডিশন চেকার, এটা যে তোমার সাইকেল কি ঠিক, মানে প্রশ্ন করা, ইউজারকে প্রশ্ন করতেছি হচ্ছে এখানে, এখানে সব কন্ডিশন এখানে চেক হবে। ঠিক আছে, তাহলে এখানে প্রসেসিং হচ্ছে, এখানে কন্ডিশন চেক হচ্ছে। আর অ্যারোগুলো মানে হচ্ছে বোঝানো যে কোন দিক থেকে কোন দিকে কোড যাচ্ছে। তোমার যদি এই দিকে দেই তার মানে কি এখানে ঢুকতেছে, যদি এখান থেকে বের করে দেই মানে কি এখান থেকে আউটপুট বের হচ্ছে, এখানে দেওয়া মানে এখানে ইনপুট হচ্ছে, এগুলো আর কি, জাস্ট এটা প্যারা না, ইনপুট আউটপুট এগুলা। তো আমি যদি প্রথম থেকে যদি আরেকবার একটু বলি, যেটা ডাম্বেল আকৃতি, এটা মানে হচ্ছে
কোডটা স্টার্ট আর এন্ড করা। তারপরে হচ্ছে ইনপুট আউটপুট নেওয়ার জন্য তুমি এইটা ইউজ করবা। তারপরে হচ্ছে এখানে প্রসেসিং করবা, এখানে কন্ডিশন চেক করবা, আর যতগুলো ফলাফল হবে সবগুলোকে এক জায়গায় এটার মাধ্যমে কানেক্ট করবা, করে আউটপুট দেখাবা। আর এই তীর চিহ্নগুলো মানে হচ্ছে কোন দিক থেকে কোন দিকে, যদি ঢুকে মানে হচ্ছে সেটা ইনপুট, আর যে বক্স থেকে বের হয়ে যাবে মানে সেটা হচ্ছে আউটপুট। এটুকুই আর কি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এটা বুঝতে পারছো কিনা একটু বলো। আচ্ছা এখান থেকে একটা উদাহরণ দিয়ে আজকের মতো শেষ করব, যেহেতু প্রথম ক্লাস, বেশিক্ষণ রাখবো না, বোরিং ক্লাস এটা আরো। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছো। দেখো একটা এক্সাম্পল, ওই এক্সাম্পলটাই দিব, ওই বাচ্চার এক্সাম্পল, স্কুলে যাচ্ছে ওটা এক্সাম্পলই থাকবে। প্রথম হচ্ছে স্টার্ট করতে হবে, ঠিক আছে। স্টার্ট করার জন্য কি ডাম্বেল আকৃতি স্টার্ট, ঠিক আছে। স্টার্ট করলাম। তো স্টার্ট করার পর এখন কি করতে হবে, দেখো কোডটা স্টার্ট করলাম। কোড স্টার্ট করার পরে এই চিহ্ন দিলাম, এই চিহ্ন দেওয়া মানে কি বলতো, নিচের দিকে কোড রান হয়েছে। যদি উপরের দিকে দিতাম তার মানে কি উপরের দিকে যাইতো, উপরের দিকে তো আর সম্ভব না, স্টার্ট হওয়ার পরে নিচের দিকে যাইতে হবে, ঠিক আছে। এই জন্য তীর চিহ্ন এই দিকে দিলাম। তারপরে কি করব, এখন আমি ইনপুট নিব। কি ইনপুট নিব, আমি যে ইউজার আছে তাকে দেখাবো যে আপনার সাইকেল কি ঠিক, সাইকেল কি ঠিক। এখন এই সাদা লেখায় যেটা লিখলাম এটা হচ্ছে ইউজার দেখতে পাচ্ছে, হলুদ লেখায় যেগুলো এগুলো ইউজার দেখতে পাবে না, ঠিক আছে। সাদা লেখায় ইউজার দেখতে পাচ্ছে কি সাইকেল কি ঠিক। এখন এ দিতে পারে কি অপশন কয়টা, আচ্ছা এখান থেকে এটাও না দিই, আরো সহজ করে দিতে পারো। আচ্ছা আরেকটা কথা বলি, তুমি কিন্তু চাইলে ফ্লো চার্টগুলো অনেকভাবে লিখতে পারো, তোমার বইয়ের মতোই হতে হবে এরকম না, ঠিক আছে। এখানে লেখো, আমি লিখি যে আপনার সাইকেলের কি কন্ডিশন, ঠিক আছে। এটা হচ্ছে আপনার সাইকেলের কি কন্ডিশন, এটা কি দেখতে পাবে, এটা দেখতে পাবে। সেখান থেকে একটা ইনপুট নিলাম, এখানে একটা কি, এখানে ইউজার ইনপুট দিবে, এখানে ইউজার ইনপুট দিবে, ভালো বা খারাপ একটা ইউজার দিবে, ঠিক আছে। এখন এইখান থেকে তোমার যে অপশন সেইখান থেকে কি হতে পারে, দুইটা কেস হতে পারে। একটা কেস হতে এখান থেকে কন্ডিশন চেক করবে, সাইকেল কি ঠিক, এখানে কন্ডিশনটা চেক হবে কি সাইকেল কি ঠিক। তো সাইকেলে এখন কেস হতে পারে কয়টা, দুইটা। একটা কেস হতে পারে হচ্ছে হ্যাঁ, আর একটা কেস হতে পারে কি না। একটা কেস হতে পারে হ্যাঁ, আর একটা কেস হতে পারে না। এখন যদি হ্যাঁ হয় তাহলে কি করবেন, যদি হ্যাঁ হয় তাহলে হচ্ছে তোমার যেটা কাজ সেটা তো প্রসেসিং এ দেখাতে হবে, সেটা হচ্ছে এই বক্স, প্রসেসিং বক্স। তাহলে হ্যাঁ বক্স হ্যাঁ হইলে কি করবা, হ্যাঁ হইলে সাইকেল দিয়ে স্কুলে চলে যাবা, সাইকেল সাইকেল দিয়ে স্কুল। আর যদি না হয় তাহলে কি করবা, সেটাও অবশ্যই বক্সেই দেখাতে হবে, মানে কাজ করা মানেই বক্সে দেখানো। যদি না হয় তাহলে কি করবা, তাহলে তুমি রিক্সা ভাড়া নিবা, রিক্সা ভাড়া প্লাস রিক্সাতে যাবা, ঠিক আছে। লেখাগুলো তাড়াতাড়ি লিখতেছি, প্যারা নাই। রিক্সা ভাড়া নিয়ে রিক্সাতে যাবা। এখন তারপরে কি করবা, তারপরে তোমার এখন কাজ হচ্ছে এগুলো কি, দুইটারে কাজ করা শেষ। তোমার কাজ করার পরে কি করতে হবে, এগুলোকে তুমি কানেক্ট করে দিবা একটাতে, দিয়ে আউটপুট দেখাবা। স্কুলে পৌঁছে গেছি, এখানে দিয়ে তারপরে স্টপ করে দিবা। দেখো আমি প্রথম থেকে একবার বলে দেই তাহলে বুঝতে পারবা। প্রথমটা হচ্ছে তোমার স্টার্ট, স্টার্ট করলা, তোমার প্রবলেমটা যেটা, যে তোমার ইউজার থেকে একটা জিনিস নেবা, সে
স্কুলে কিভাবে যাবে সেটা দেখাবে। ঠিক আছে, তো তোমার আপনার সাইকেলের কন্ডিশন দিন, এটা হচ্ছে সে দেখতে পারবে যে তোমার সাইকেলের কি অবস্থা, তুমি সাইকেল গিয়ে দেখে আসলা যে ভালো বা খারাপ, যে কোনো একটা দিবা। এখন সেটা কি সাইকেল কি ঠিক, তোমার যে কন্ডিশনটা দিলা, যে ইনপুটটা দিলা, সেটা এখন এটার সাথে চেক করবে যে সাইকেল কি ঠিক। তুমি যদি হ্যাঁ দাও তাহলে হ্যাঁ হইলে এই পাশেরটা রান করবে, যদি হ্যাঁ হয় তাহলে এই পাশেরটা রান করবে, এই পাশেরটা। ঠিক আছে, আর যদি না হয় তাহলে কি করবে, তাহলে এই পাশেরটা রান করবে, যদি হ্যাঁ হয় তাহলে এই পাশেরটা রান করবে, না হলে এই পাশেরটা রান করবে। তোমার দুইটা কেস তুমি দেখাই দিছো, হ্যাঁ হইলে সাইকেল দিয়ে স্কুলে যাবে, না হলে রিক্সা ভাড়া করে রিক্সা দিয়ে সাইকেলে যাবে। তারপরে দুইটাকে কি করছো, একটা জায়গাতে কানেক্ট করে দিছো, যে তুমি যেখানে যাও না কেন তোমাকে কি স্কুলে পৌঁছে গেছিতে যেতে হবে, কিন্তু তুমি দুইটা একসাথে ইনপুট আউটপুটে দিতে পারবে না। এখানে আর একটা ভালো কথা বলি, তোমার এই যে ইনপুট আউটপুটের যে বক্স, এগুলোতে সবসময় একটা ইনপুট একটাই আউটপুট বের হতে হবে। তুমি চাইলে এখানে কিন্তু অ্যাড করতে পারবে না। তোমার যদি মনে হয় যে এই বক্স না দিয়ে এইভাবে দিব, এইভাবে দিব, এটা কিন্তু ভুল। ঠিক আছে, তুমি ইনপুট আর আউটপুটের যে বক্স, এখানে সবসময় একটা দিয়ে দেখাতে হবে। ঠিক আছে, এই জন্য আগে কানেক্টিং বক্সে তুমি অ্যাড করছো তাদের টোটাল ইনস্ট্রাকশন, তারপরে তুমি এখানে মানে একমাত্র কানেক্টিং বক্সেই তোমার একাধিক ইনপুট আউটপুট আসতে পারে। ঠিক আছে, একাধিক ইনপুট নিয়ে একটা আউটপুট দিতে পারে, আর অন্য কোনোটাতেই একাধিক ইনপুট নিতে পারবে না। ঠিক আছে, কোনোটাতেই একাধিক ইনপুট নিতে পারবে না, এটা মনে রাখবা। এটা লিখে দেই এই পাশে, এটা গুরুত্বপূর্ণ আর কি। কোনো এটা ছাড়া এটা ছাড়া এটা ছাড়া কেউ একাধিক ইনপুট নিতে পারবে না। ঠিক আছে, এটা ছাড়া কেউ একাধিক ইনপুট নিতে পারবে না। তো এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা তো মনে রাখবা। তার বাদ বাকিগুলো একটু ইজি। ঠিক আছে, তো যদি ঠিক হয় তাহলে সাইকেল দিয়ে স্কুলে যাবা, না হলে না। তোমরা এক কানেক্টিং করলা, করে স্কুলে পৌঁছে গেছি, এটা তোমার আউটপুট, আর এটা হচ্ছে তোমার ইনপুট, এটা হচ্ছে তোমার আউটপুট। তারপরে তুমি স্টপ করলা, জাস্ট ইট। এটাই তোমার আজকের মেন জিনিসের টপিকটা হচ্ছে এটাই, অ্যালগোরিদম আর ফ্লোচার্টটা বোঝা। আমি যদি একটা পুরো রিভিউ করে দিই, আমি প্রথমে পড়ালাম হচ্ছে তোমার তোমার প্রোগ্রামিংটা কেন দরকার, এগুলো তোমার আউট অফ সিলেবাস। প্রোগ্রামিং কেন দরকার, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কী জিনিস। তারপরে হচ্ছে তোমার তিন স্তরের ভাষা পড়াইলাম, এটাতে গুরুত্বপূর্ণ। তিন স্তরের ভাষার মধ্যে মেন ডিফারেন্স কী জিনিস। তারপর হচ্ছে অ্যাসেম্বলার কী জিনিস, অ্যাসেম্বলার মধ্যে কম্পাইলার আর ইন্টারপ্রিটারের মধ্যে ডিফারেন্স, এটা গুরুত্বপূর্ণ জিনিস। তারপর হচ্ছে তোমার একটা প্রোগ্রাম কীভাবে রান করতে হবে, তার জন্য প্রথমে বুঝতে হবে হাউ টু সলভ ইট। এই প্রবলেমটা দূর করা যায় হচ্ছে দুইভাবে, একটা হচ্ছে ফ্লো চার্ট, আর একটা হচ্ছে অ্যালগোরিদম। তো অ্যালগোরিদমটা হচ্ছে স্টেপ বাই স্টেপ ওয়াইজ, তুমি ধাপে ধাপে যে কাজগুলো করবা সেটা বাংলায় লিখবা। ঠিক আছে, বাংলায় বলতে আর কি কথায় লিখবা। আর তুমি যদি কথায় লিখতে না চাও, সেটাকে কিছু সিম্বল দ্বারা প্রকাশ করতে পারো। যদি চিহ্ন দ্বারা কিছু বক্স চিহ্ন দ্বারা প্রকাশ করো, তাহলে সেটার নাম হচ্ছে ফ্লো চার্ট। ফ্লো চার্টের মধ্যে কিছু এলিমেন্ট আছে, সেই এলিমেন্টগুলো পরিচিতি দিলাম, তারপরে জাস্ট একটা সিম্পল কোড করলাম। এটা কোডই বলা যায়। ঠিক আছে, করি, এটাও করবো আমরা একসময় ইনশাল্লাহ, এই কোডটাও করবো। তো এটাই আর কি। ঠিক আছে, তো এটা হচ্ছে আজকের ক্লাসের সামারি, একদম ছোট্ট ক্লাস, আর বোরিং ক্লাস অবশ্যই, কারণ যেহেতু থিওরি আছে, থিওরি ক্লাসগুলো বোরিং হয়। তো এটা আর কি ফার্স্ট ক্লাস, যেহেতু পরবর্তী ক্লাস হয়তো কাল বা পরশু হবে, চেষ্টা করবো কালকে নিয়ে নেওয়ার। তো এর পরবর্তী থেকে আমরা আর কি প্রোগ্রামে ঢুকলাম সেকেন্ড ক্লাস থেকে। সেকেন্ড ক্লাসটা হচ্ছে ডেটা টাইপ আর কি ওয়ার্ড নিয়ে, তারপরে অপারেটর আছে, তারপরে হচ্ছে স্টেটমেন্ট আছে, এগুলো মানে আর কি কাল থেকে আর কি বেসিক্যালি আমরা প্রোগ্রামে এন্টার করলাম। আজকে থেকে বেসিক ক্লাস শেষ, মানে থিওরি ক্লাসটা শেষ হইলো। তো এই ক্লাসটার উপরে যারা ক্লাস করবা পরবর্তীতে বা লাইভ করছো, তারা অবশ্যই নোট দিবা, নোট জমা দিবা। আর এই 12 ক্লাসের নোটের ভিত্তিতে একজন বিজয়ী অবশ্যই ইয়ে করা হবে, নির্বাচন করা হবে, সে টি শার্ট পাবে আর কিছু প্রাইজ মেনে আর কি। ঠিক আছে, তো এই আর কি, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আর কোনো প্রবলেম থাকলে অবশ্যই গ্রুপে পোস্ট দিয়ে জানাবা, সেই অনুযায়ী আমরা আর কি এগোবো, যে ক্লাসের কোনো ফিডব্যাক রিভিউ কোন দিকে ভালো হইলে ভালো হয়। তো এটাই আর কি, যারা ছিলা ধন্যবাদ। রাজেশ্বরী, তারপরে শামিন, তারপরে আবির, থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। আর আমি ক্লাস স্লাইডটা দিয়ে দেবো, তার আগে তোমরা নোট করো।